আজকে আমরা আমাদের লেকচার শুরু করব দুটো টপিক নিয়ে আলোচনা করব আজকে প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস এবং প্রাণী পরিচিতি। প্রাণী পরিচিতির অন্তর্ভুক্ত টপিকগুলোর মধ্যে থাকবে হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। আমরা শুরু করব প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস নিয়ে। প্রথমে আলোচনা করা যাক প্রাণী বৈচিত্র্য বা অ্যানিম্যাল ডাইভার্সিটি বলতে আমরা কি বুঝি। পৃথিবীর যত ধরনের প্রাণী আছে তাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, সেই বিভিন্নতার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা ভাগ করতে পারি প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতি থেকে প্রজাতিতে প্রাণীদের মধ্যে গঠনগত, আচরণগত, প্রজননগত যে বৈচিত্র্য দেখা যায় তাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, যেটাকে আমরা আরেকটি নামে উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। দ্বিতীয়ত আলোচনা করতে পারি জিনগত বৈচিত্র্য নিয়ে, যেটিকে বলা যেতে পারে অন্তঃপ্রজাতিক। অন্তঃপ্রজাতিক বলতে আমরা বুঝাচ্ছি একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যেও কিছু ধরনের বিভিন্নতা দেখা যেতে পারে। সেটি আচরণগত হতে পারে, দৈহিক গঠনগত হতে পারে, অথবা প্রজনন সংক্রান্ত বিভিন্ন ঘটনা হতে পারে। সর্বশেষ যেটি হতে পারে সেটি হচ্ছে ইকোজেনিক ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদান প্রাণীর দৈহিক গঠন, আচার আচরণ, বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। বাস্তুতান্ত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের বিভিন্নতার কারণে প্রাণীদের যে বৈচিত্র্য দেখা যায় তাকেই বলা যেতে পারে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বৈচিত্র্যগুলোর উপর ভিন্নতার উপর নির্ভর করে প্রাণী বৈচিত্র্যকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করি। ক্লাসিফিকেশনের আলোচনা যখনই চলে আসে তখন তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আসে একটি নাম, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তক বা জনক বলতে আমরা ক্যারোলাস লিনিয়াসকে বুঝি। বৈজ্ঞানিক নামকরণটা দুভাবে হতে পারে, একটাকে আমরা বলতে পারি দ্বিপদ নামকরণ, আর একটাকে বলতে পারি ত্রিপদ নামকরণ। এদের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে দ্বিপদ নামকরণে গণ এবং প্রজাতি দুটো পার্টে ভাগ করা থাকে, ত্রিপদ নামকরণে গণ প্রজাতির সাথে উপপ্রজাতি সংযুক্ত থাকে। নামকরণের ক্ষেত্রে তিনটা বেসিক জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটি হচ্ছে ভাষাটা কি, ফন্ট বা হরফটা কি, অক্ষরটা কি। ভাষা হচ্ছে ল্যাটিন, ফন্ট বা হরফ হচ্ছে ইটালিক এবং অক্ষরটা হচ্ছে রোমান। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটো পদ থাকে, প্রথমটি গণ, দ্বিতীয়টি প্রজাতি। গণ নামটি বিশেষ্য বিধায় এর নামটি শুরু হয় ক্যাপিটাল লেটারে এবং প্রজাতি নামটি বিশেষণ বিধায় তা শুরু হয় স্মল লেটারে, এবং তার সাথে যদি উপপ্রজাতি সংযুক্ত হয় তাহলে সেটাও স্মল লেটারে লিখতে হবে। যদি হাতে লেখা হয় তাহলে আলাদা আলাদাভাবে দাগ দিতে হবে। যে বিজ্ঞানী এই নামকরণের সাথে জড়িত তার নাম দুটো পদ অথবা তিনটি পদের শেষে আলাদাভাবে সংযুক্ত করতে হবে। একই প্রাণীর নামকরণে যদি দুজন বিজ্ঞানীর ভূমিকা থাকে তাহলে প্রথম প্রকাশিত যে নাম বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হবে তাই স্বীকৃত বৈজ্ঞানিক নামকরণ বলে আমরা উল্লেখ করব পরবর্তীতে। নামকরণের পরে আমরা চলে যেতে পারি ক্লাসিফিকেশন সংক্রান্ত আলোচনায়। প্রাণী জগতের প্রধান যে পর্বগুলো আছে সেই প্রধান পর্বগুলোর মধ্যে 9টি পর্ব আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রধান পর্বগুলোর নাম আমরা একটু সিরিয়ালি মনে রাখার চেষ্টা করব, এই সিরিয়ালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর পরিফেরা, 2 নম্বর নিডারিয়া, 3 নম্বর প্লাটিহেলমিনথেস, 4 নম্বর নেমাটোডা, 5 নম্বর মলাস্কা, 6 নম্বর এনিলিডা, 7 নম্বর আর্থ্রোপোডা, 8 নম্বর ইকাইনোডার্মাটা এবং 9 নম্বর কর্ডাটা। এদের প্রত্যেকেরই নামের পেছনে কিছু বিশেষত্ব লুকিয়ে আছে। পরিফেরা বহু ছিদ্রযুক্ত, নিডারিয়া রোম কাঁটাযুক্ত, প্লাটিহেলমিনথেস চেপ্টা আকৃতির কৃমির ন্যায়, নেমাটোডা সুতা আকৃতি বা সুতার মতো, মলাস্কা নরম দেহি, এনিলিডা আংটির ন্যায়, আর্থ্রোপোডা সন্ধি পদযুক্ত, ইকাইনোডার্মাটা কাটা ত্বক যুক্ত এবং কর্ডাটা রজ্জুযুক্ত। এখানে আরো একটি ইনফরমেশন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যদি বলা হয় প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা তাহলে আমরা বলবো আর্থ্রোপোডা, আর যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা তাহলে হচ্ছে মলাস্কা। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে উত্তরটা ভিন্ন হয়ে যাবে। সর্বোচ্চ বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা, কিন্তু দ্বিতীয় বৃহত্তম মলাস্কা নয়, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বাংলাদেশের জন্য কর্ডাটা। যদি সবচেয়ে ক্ষুদ্রতম পর্বের নাম জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলবো পরিফেরা।
আর দ্বিতীয় ক্ষুদ্রতম হচ্ছে ইকাইনোডার্মাটা। বাংলাদেশের পার্সপেক্টিভেও সেম উত্তর, ক্ষুদ্রতম পরিফেরা, দ্বিতীয় ক্ষুদ্রতম ইকাইনোডার্মাটা। এই যে 9টা প্রধান পর্বের কথা আমরা আলোচনায় আনলাম, এই 9টা পর্বের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার সুবিধার জন্য আমরা দুটো ভাগে আলোচনা করব যেন আমাদের আলোচনাটা সহজেই মনে থাকে। একটি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্যাবলীর আলোচনা, যেখানে আমরা সাধারণ বৈশিষ্ট্যাবলী নিয়ে কিছু তুলনামূলক পর্যায়ক্রমিক আলোচনা করব। আর দ্বিতীয়টা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সূচক কিছু শব্দ যা আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আমরা শুরু করব সাধারণ কিছু বৈশিষ্ট্য ভিত্তিক আলোচনা। প্রথমে আমরা লিখে ফেলি সাধারণ বৈশিষ্ট্য। 1 নম্বরে আমরা আলোচনা করব কোষ। কোষের উপর ভিত্তি করে প্রাণী জগতে যে পর্বগুলো আছে এবং তার অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে এককোষী, 2 নম্বর হচ্ছে বহুকোষী। এককোষী প্রাণীর উদাহরণ হচ্ছে পরিফেরা, যেটা আমাদের প্রধান পর্বের তালিকায় অন্তর্ভুক্ত নয়। বহুকোষীর অন্তর্ভুক্ত পর্বগুলো হচ্ছে 1 থেকে 9। তার মানে পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত সকল পর্বের অন্তর্ভুক্ত প্রাণীগুলো হচ্ছে বহুকোষ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্তর। স্তরের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: এক স্তরী বা ইউনিব্লাস্টিক, দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক। এক স্তরীর মধ্যে আসবে পরিফেরা, দ্বিস্তরীর মধ্যে আসবে নিডারিয়া এবং ত্রিস্তরীর মধ্যে আসবে 3 থেকে 9। তার মানে প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত সকল পর্ব। 3 নম্বরে চলে যাই আমরা মেরুদণ্ড। মেরুদণ্ডের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগতের পর্বকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে: মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণী উদাহরণ হচ্ছে পর্ব কর্ডাটা, আর অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হচ্ছে 1 থেকে 8। আমরা চলে যাচ্ছি 4 নাম্বার কর্ডাটা। কর্ডাটার উপর ভিত্তি করে প্রাণী জগতের পর্বগুলোকে আমরা ভাগ করতে পারি দুটো ভাগে: একটা হচ্ছে কর্ডেট আর একটা হচ্ছে নন কর্ডেট। এই আলোচনাটা করার সাথে সাথেই আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় কিছু পরিবর্তন আনতে পারি। কর্ডেটের মধ্যে আমরা জানি যে কর্ডাটা অন্তর্ভুক্ত 3টা উপপর্ব আছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা 3টারই কর্ডাটা আছে, কিন্তু ভার্টিব্রাটার ক্ষেত্রে সেটি মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আমরা যদি 9 অর্থাৎ কর্ডাটাকে 3টি ভাগে ভাগ করে ফেলি, 9A, 9B, 9C, তাহলে 9A ইউরোকর্ডাটা, 9B সেফালোকর্ডাটা, 9C ভার্টিব্রাটা, সেক্ষেত্রে মেরুদণ্ডিতে আমরা শুধু 9 মনে রাখতে পারবো না, আমরা মনে রাখবো 9C এবং এখানে আমরা যুক্ত করে দিব 9A এবং 9B। কিন্তু যদি বলা হয় যে কর্ডেট প্রাণী কোনগুলো, তাহলে সেক্ষেত্রে 9A, 9B এবং 9C, তার মানে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা সবাই কর্ডেট, কিন্তু নন কর্ডেট হচ্ছে বাকি প্রথম থেকে 8 নাম্বার পর্যন্ত। কর্ডেট প্রাণীগুলোর বৈশিষ্ট্য মূলত কি? 3টি প্রধান বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে নটোকর্ড থাকবে, যেটি পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হতেও পারে, নাও পারে। 2 নম্বর নার্ভ কর্ড থাকবে। নার্ভ কর্ড কর্ডেটের প্রধান বৈশিষ্ট্যের একটি। 3 নাম্বার হচ্ছে ফুলকা রন্ধ্র থাকবে, গিলস পোর। ফুলকা নন কর্ডেটেড থাকতে পারে, কিন্তু ফুলকা রন্ধ্র কখনোই নন কর্ডেটেড থাকে না। কর্ডেটের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ফুলকা রন্ধ্রের উপস্থিতি। আমরা সাধারণ বৈশিষ্ট্যের 5 নাম্বার পয়েন্টে চলে যাচ্ছি। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিসাম্যতা বা সিমেট্রি। প্রতিসাম্যতার মধ্যে আমরা মনে রাখবো ওরিও প্রতিসাম্যতা, রেডিয়াল সিমেট্রি, মনে রাখতে পারি 1 to 8। ঠিক এই পয়েন্টটাতে আমরা আরেকটা জিনিস কোঅর্ডিনেট করতে পারি। আমরা জানি আমাদের মানবদেহে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে 12 জোড়া। সেই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের মধ্যে কিছু আছে সেন্সরি, কিছু আছে মোটর, কিছু আছে মিক্সড। সেই সেন্সরি ক্রেনিয়াল নার্ভসগুলোর নাম্বার হচ্ছে 1, 2, 8। তার মানে প্রথম, দ্বিতীয় এবং অষ্টম জোড়া কর্টিক স্নায়ুগুলো ছিল সংবেদী কর্টিক স্নায়ু। ঠিক তেমনি আমরা এখানে দেখছি ওরিও প্রতিসাম্যতা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং 8 নম্বর পর্বভুক্ত প্রাণীগুলো। 2 নম্বর অপ্রতিসাম্যতা, এসিমেট্রি, মনে রাখবো 1 এবং 5। 3 নম্বর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় বা বাইলেটারাল, মনে রাখবো 3 থেকে শুরু করে বেজোড় সংখ্যক নাম্বারগুলো। তাহলে আমরা লিখতে পারি 3, 5,
7 9 সাথে আমরা মাঝখান দিয়ে যুক্ত করে দিব 6 নাম্বারটিকে। তার মানে 3 5 6 7 এবং 9। এই তিন ধরনের প্রতিসাম্যতার মধ্যে আমরা পর্বগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি। একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখব 4 নম্বর পর্বটা কোনো প্রতিসাম্যতার ক্লাসিফিকেশনে আমরা ফেলতে পারিনি, কারণ 4 নম্বর যে পর্বটি আছে তার মধ্যে কোনো সুনির্দিষ্ট প্রতিসাম্যতা দেখানো যায় না, সেই কারণে আমরা কোনো সুনির্দিষ্ট প্রতিসাম্যতার মধ্যে তাকে ফেলতে পারিনি। এছাড়াও আরো এক ধরনের প্রতিসাম্যতা আছে, যেমন গোলীয় প্রতিসাম্যতা, যা দেখা যায় ভলভক্সে, রেডিওলারিয়াতে। প্রতিসাম্যতার পরে আমরা চলে যাচ্ছি আমাদের 6 নম্বর পয়েন্ট, সিলোম। হোয়াট ইজ সিলোম? সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের সেই দেহ গহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত হয় এবং পেরিটোনিয়াম নামক একটি পর্দা দ্বারা আবৃত থাকে। এই দুটো বৈশিষ্ট্য যদি ফলো করা না হয় তাহলে সিলোমকে প্রকৃত সিলোম বলা যাবে না। তার মানে মেসোডার্ম থেকে উদ্ভূত হতে হবে, মেসোডার্ম থেকে আসবে, 2 নাম্বার পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকবে। সিলোমের উপর ভিত্তি করে প্রাণী জগতের পর্বগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এ সিলোমেট, তার মানে সিলোম নেই। 2 নাম্বার সিউডো সিলোমেট, অপকৃত সিলোম যুক্ত, এবং 3 নাম্বার ইউ সিলোমেট। আমরা জানি প্রাণীজগতের পর্বগুলো আমরা যেভাবে লিখেছি, 1 নম্বরে ছিল প্রোরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এই তিনটি হচ্ছে এ সিলোমেট, তার মানে 1 থেকে 3। 4 নাম্বার প্লাটিহেলমিনথেসের পরে ছিল নেমাটোডা, সেটি হচ্ছে সিউডো সিলোমেট, এবং 5 থেকে 9 পর্যন্ত বাকি সবাই হচ্ছে ইউ সিলোমেট বা প্রকৃত সিলোমেট। 7 নাম্বার যে পয়েন্টটিতে আমরা চলে যাচ্ছি তা হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়নের মধ্যে আমরা 3 ধরনের খণ্ডকায়ন দেখতে পাই। 1 নাম্বার বাহ্যিক ও অভ্যন্তরীণ খণ্ডকায়ন, যা দেখা যায় এনিলিডাতে। বাহ্যিক খণ্ডকায়ন, যা দেখা যায় আর্থ্রোপোডায়, এবং অভ্যন্তরীণ খণ্ডকায়ন, যা দেখা যায় কর্ডাটাতে। ঠিক খণ্ডকায়নের সাথে মিল রেখে আমরা আরেকটি পয়েন্ট মনে রাখতে পারি, সেটি হচ্ছে ক্লিভেজ। আমরা জানি নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটের মধ্যে পরিস্ফুটন সম্পন্ন হতে থাকে, জাইগোট নতুনভাবে বিকশিত হতে থাকে। সেই বিকশন প্রক্রিয়ার প্রথম ধাপই হচ্ছে ক্লিভেজ, যেখানে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি পায়। সেই ক্লিভেজ কি কি ধরনের হতে পারে? খণ্ডকায়নের সাথে মিল রেখে আরেকটি পয়েন্ট আমি একটু আগে উল্লেখ করেছি, সেটি হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজের উপর ভিত্তি করে 3 ধরনের ক্লিভেজ আমরা দেখতে পাই। এটি হচ্ছে সর্পিল বা স্পাইরাল, ওরিও বা রেডিয়াল, দ্বিপার্শ্বীয় বা বাইলেটারাল। সর্পিল ক্লিভেজ দেখা যায় এনিলিডা এবং মলাস্কাতে, ওরিও দেখা যায় আর্থ্রোপোডা এবং দ্বিপার্শ্বীয় দেখা যায় কর্ডাটায়। আমরা একটু মিল দেখতে পাচ্ছি, এনিলিডা, আর্থ্রোপোডা, কর্ডাটা। সর্বশেষ যে সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করে আমরা শেষ করব, সাধারণ বৈশিষ্ট্য আলোচনা, সেটি হচ্ছে পরিপাক পদ্ধতি। অন্তঃকোষীয় পরিপাক। যে প্রাণীর দেহ একটিমাত্র কোষে গঠিত, তার পরিপাক প্রক্রিয়া অবশ্যই কোষের অভ্যন্তরেই হতে হবে। কোষের অভ্যন্তরে মানেই হচ্ছে দেহের অভ্যন্তরে হওয়া, তার মানে অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি হবে প্রোটোজোয়ায়। অন্ত এবং বহিঃকোষীয় পরিপাক হবে নিডারিয়ায়। আমরা নিডারিয়ার উদাহরণ হিসেবে জানি হাইড্রা। হাইড্রাতে 2 ধরনের পরিপাক হয়, প্রথমে বহিঃকোষীয় পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাক সম্পন্ন হওয়ার পরে বাদবাকি পরিপাক হয় কোষের অভ্যন্তরে। সো অন্ত এবং বহিঃকোষীয় পরিপাক হয় নিডারিয়া, এবং শুধুমাত্র বহিঃকোষীয় পরিপাক হয় বাকি সব পর্বভুক্ত প্রাণীগুলোতে। তার মানে 1 নম্বর 3 থেকে 9 নম্বর। সাধারণ বৈশিষ্ট্যের আলোচনার পর আমরা চলে যাচ্ছি বিশেষ বৈশিষ্ট্যবাচক শব্দে। বিশেষ বৈশিষ্ট্যবাচক শব্দে 1 নম্বর শুরু করবো আমরা পরিফেরা। নামের মধ্যে একটা হিন্টস ছিল, বহু ছিদ্রযুক্ত। পরিফেরার মধ্যে কিছু শব্দ মনে রাখতে হবে। অস্টিয়া, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্কুলাম নামক একটি প্রান্তীয় ছিদ্র থাকে। কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত বিশেষ কোষ থাকে, এবং স্পঞ্জোসিল নামক গহ্বর থাকে। তাহলে কিছুই যদি মনে রাখতে না পারি, আমরা 4টা শব্দ অবশ্যই মনে রাখবো, অস্টিয়া, অস্কুলাম, কোয়ানোসাইট, স্পঞ্জোসিল। 2 নাম্বার নিডারিয়া। নিডারিয়ার নামের সাথে মিল রেখে আমরা মনে রাখবো নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে, যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, প্রতিরক্ষায় নিয়োজিত। 2 নাম্বার মনে রাখবো সিলেন্টেরন নামক দেহ গহ্বর থাকে। সিলেন্টেরন গহ্বরটি হচ্ছে দ্বিস্তরী প্রাণীর একটি অনন্য বৈশিষ্ট্য। ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে গহ্বরটির নাম হয়ে যায় সিলোম, যার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হয়, একটু আগে আলোচনা করেছে। এছাড়া আমরা মনে রাখবো 2 ধরনের দশা আছে, একটি হচ্ছে পলিপ ও মেডুসা নামক দশা। 3 নাম্বার প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের মধ্যে মনে রাখবো শিখা কোষ। 4 নাম্বার নেমাটোডা।
নেমাটোডায় মনে রাখতে হবে সিউডোসিলম থাকে। এছাড়াও আরেকটা টার্ম উল্লেখ করা হয়, সেটা হচ্ছে টিউব উইদিন এ টিউব, নলের ভেতরে নল। এরপর আমরা পড়বো মলাস্কা। মলাস্কার চারদিকে ম্যান্টল নামক একটি খোলক থাকে। পরিপাক তন্ত্রের অংশ হিসেবে মুখে এক ধরনের জিহ্বা থাকে, যাকে বলা হয় বাইভালভিয়া বা রেডুলা। ম্যান্টল থাকে, রেডুলা থাকে। এছাড়াও মলাস্কার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে হিমোসিল থাকে। আমরা জানি হিমোসিল আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মলাস্কার পরে আমরা পড়ব এনিলিডা। এনিলিডার মধ্যে মনে রাখতে হবে এর প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। এতে কিছু চলনাঙ্গ আছে যার নাম হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া। এর লার্ভা দশার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা। এনিলিডার পরে আমরা পড়বো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার উদাহরণ হিসেবে আমরা আলোচনা করি ঘাস ফড়িং এর উদাহরণ। আর্থ্রোপোডার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এতে মুখপাঙ্গ থাকে, যা খাদ্য গ্রহণে সহায়তা করে। হিমোসিল থাকে, রক্তপূর্ণ দেহ গহ্বর বা রক্তপূর্ণ সিলম, এবং প্রধান রেচন অঙ্গ হিসেবে মালপিজিয়ান নালিকা থাকে। সর্বশেষ দুটি পর্ব, একটি হচ্ছে ইকাইনোডার্মাটা এবং অপরটি হচ্ছে কর্ডাটা। ইকাইনোডার্মাটার মধ্যে আমরা মনে রাখবো পেডিসিলারি নামক অংশ থাকে, এটা একটি বহিকঙ্কাল। এম্বুলেক্রাল খাদ থাকে মৌখিক তলে। পানি সংবহন তন্ত্র থাকে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নালিকা পদ বা টিউব ফুট থাকে। সর্বশেষ কর্ডাটা। কর্ডাটার সেই ক্লাসিক ট্রায়াড আমরা জানি, সেই ক্লাসিক ট্রায়াডের অন্তর্ভুক্ত তিনটি অংশ হচ্ছে, এখানে নটোকর্ড থাকবে যা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, এখানে নার্ভ কর্ড থাকবে এবং এখানে ফুলকা রন্ধ্র থাকবে। কর্ডাটার আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হিমোগ্লোবিনের উপস্থিতি। হিমোগ্লোবিন থাকবে এবং সেটি লোহিত রক্তকণিকার অভ্যন্তরেই থাকবে, কিন্তু নন কর্ডাটার ক্ষেত্রে হিমোগ্লোবিন নাও থাকতে পারে, আর যদি থাকেও সেটা লোহিত রক্তকণিকার ভেতরে থাকে না। অপরটি হচ্ছে হৃৎপিণ্ড। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ড থাকে পৌষ্টিক নালীর অঙ্কীয় দেশে, আর নন কর্ডাটার ক্ষেত্রে পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় দেশে হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ড নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে সেটি থাকে পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় দেশে। বিশেষ কিছু শব্দ মনে রাখার পরে আমরা চলে যাচ্ছি বিশেষ কিছু উপাধি। যে পর্বগুলোর কথা আমরা বলেছি তার মধ্যে কিছু কিছু পর্বের কিছু বিশেষ উপাধি আছে। বিশেষ উপাধিগুলো কি? যেমন পরিফেরা, স্পঞ্জ, নিডারিয়া, রেইন ফরেস্ট। সেফালোকর্ডাটা আমরা জানি যে কর্ডাটা অন্তর্ভুক্ত তিনটি উপপর্বের একটি হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার নাম হচ্ছে লেনসিওলেটস অথবা ভল্লাকার প্রাণী। ভার্টিব্রাটার দুটো অধিশ্রেণী আছে, একটি হচ্ছে এগনাথা আর একটি হচ্ছে নেথোস্টোমাটা। এগনাথার মধ্যে দুটো পর্ব আছে, দুটো ক্লাস আছে। আমরা জানি ক্লাস দুটো হচ্ছে মিক্সিনি আর একটি হচ্ছে সেফালোস্পিডোমরফি। সেই মিক্সিনির একটি বিশেষ নাম আছে এবং সেফালোস্পিডোমরফির একটি বিশেষ নাম আছে। মিক্সিনির নামটি হচ্ছে হেগফিশ এবং সেফালোস্পিডোমরফিকে বলা হয় ল্যাম্প্রে। যেহেতু ভার্টিব্রাটার আলোচনা শুরু হয়েই গেল, আমরা এগনাথা থেকে নেথোস্টোমাটার আলোচনায় সুইচ করব। এগনাথার অন্তর্ভুক্ত ক্লাস দুটো মিক্সিনি, সেফালোস্পিডোমরফি। মিক্সিনি এবং সেফালোস্পিডোমরফির মধ্যে দুটো পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব। মিক্সিনিতে ফুলকার অংশের সংখ্যা হচ্ছে 5 থেকে 15 জোড়া, ঠিক তার অর্ধেক, তার মানে সেফালোস্পিডোমরফিতে ফুলকার অংশ হচ্ছে প্রায় 7 জোড়া। মিক্সিনি এবং সেফালোস্পিডোমরফি দুটোই মাছ অন্তর্ভুক্ত করে, তাদের অন্তর্ভুক্ত হয় মাছগুলো। এছাড়াও মাছ সংক্রান্ত যে অংশগুলো আছে সেগুলো চলে যাচ্ছে নেথোস্টোমাটার প্রথম 3টা ক্লাসে। নেথোস্টোমাটার ক্লাস হচ্ছে টোটাল 7টা। আমরা প্রথম 3টাতে দেখতে পাই কনরিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এবং অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্ত রুই বা লেবিও রোহিতা আমাদের প্রাণী পরিচিতির অন্তর্ভুক্ত। আমরা এই প্রথম 3টি শ্রেণী সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। প্রথম 3টি শ্রেণী হচ্ছে কনরিকথিস ভার্সাস অ্যাক্টিনোপটেরিজি ভার্সাস সার্কোপটেরিজি। এদের মধ্যে যদি আমরা পার্থক্য চিন্তা করি তাহলে পার্থক্য সূচক পয়েন্টগুলো কি হতে পারে?
এক নম্বর পয়েন্ট হতে পারে অন্তঃকঙ্কাল। কন্ড্রিকথিসের ক্ষেত্রে আমরা শব্দটাকে গুরুত্ব দিব কন্ড্রিক। কন্ড্রিক এসেছে কন্ড্রো থেকে, কন্ড্রো নির্দেশ করে কার্টিলেজ বা তরুণাস্থিকে। তাহলে কন্ড্রিকথিসের অন্তঃকঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিতে কন্ড্রো শব্দটা নাই, তাহলে সেটি হচ্ছে অস্থিময়। 2 নম্বর আইস। আইসের মধ্যেও কিছু প্রকৃতিগত পার্থক্য আছে। কন্ড্রিকথিসের ক্ষেত্রে আইস দেখা যায় সাইক্লয়েড, অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে দেখা যায় টিনওয়েড এবং সার্কোপটেরিজির ক্ষেত্রে দেখা যায় গ্যানওয়েড। 3 নম্বর হচ্ছে পাখনা বা লেজ। লেজের ক্ষেত্রে দেখা যায় কন্ড্রিকথিসের ক্ষেত্রে সেটি হচ্ছে হোমোসার্কাল, অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে হচ্ছে হেটারোসার্কাল এবং সার্কোপটেরিজির ক্ষেত্রে হচ্ছে ডাইসার্কাল। এছাড়াও 4 নম্বর একটি পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে ফুলকার উপস্থিতি। কন্ড্রিকথিসের ক্ষেত্রে ফুলকা থাকে না, অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে ফুলকা থাকে এবং ভাসিয়ে রাখতে সহায়তা করে। সার্কোপটেরিজির ক্ষেত্রে ফুলকা থাকে, তা শুধু শ্বসনেও সাহায্য করে এবং ভাসিয়ে রাখতেও সহায়তা করে। এরপরে 4টি শ্রেণী হচ্ছে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামেলিয়া। এই 4টি শ্রেণীর মধ্যে আমরা কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আলোচনা করতে পারি। প্রথমে আমরা লিখে ফেলি অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামেলিয়া। প্রথম যে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটি আলোচনা করতে পারি আমরা, সেটা হচ্ছে দেহাবরণ। অ্যামফিবিয়ার মধ্যে আমরা জানি এরা হচ্ছে উভচর প্রাণী। এদের দেহের কোনো আইস দ্বারা আবৃত থাকে না, যেহেতু জলচরও তারা স্থলচরের সাথে সাথে, এই জন্য এদের ত্বক কিছুটা ভেজা এবং আর্দ্র থাকে। রেপটিলিয়ার যে ত্বক আছে বহিত্বক, সেটি থাকে কিছুটা শুষ্ক। এভিসের ক্ষেত্রে দেহাবরণ পালকে আবৃত থাকে, ম্যামেলিয়ার ক্ষেত্রে দেহাবরণ লোমে আবৃত থাকে এবং গ্রন্থি যুক্ত থাকে। আমরা জানি 2 ধরনের গ্রন্থি দেহত্বকের নিচে থাকে, একটি হচ্ছে সুয়েট গ্ল্যান্ড, একটি হচ্ছে সিবেসাস গ্ল্যান্ড। 2 নম্বর হচ্ছে শ্বসন প্রক্রিয়া। অ্যামফিবিয়া ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে, ফুসফুসের সাহায্যে সম্পন্ন করে, এমনকি ভেজা ত্বকের সাহায্যেও সম্পন্ন করে। রেপটিলিয়া ফুসফুসের সাহায্যে করে, এভিস ফুসফুসের সাথে বায়ুথলির সাহায্য নেয় এবং ম্যামেলিয়া অন্তর্ভুক্ত প্রাণীগুলো শুধুমাত্র ফুসফুসের সাহায্যেই তাদের শ্বসন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। 3 নম্বর সেটি হচ্ছে হৃৎপিণ্ড। অ্যামফিবিয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা ব্যতিক্রম দেখি, সেটা হচ্ছে এটা হৃৎপিণ্ড 3টি প্রকোষ্ঠে বিভক্ত। রেপটিলিয়া, এভিস এবং ম্যামেলিয়ার হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠে বিভক্ত। এদের মধ্যে একটু পার্থক্য হচ্ছে রেপটিলিয়ার যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে সেটি অসম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠে বিভক্ত, এভিস এবং ম্যামেলিয়ার ক্ষেত্রে সেটি সম্পূর্ণভাবে বিভক্ত। সর্বশেষ হচ্ছে রক্তের উষ্ণতা। প্রথম দুটো হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তার মানে অ্যামফিবিয়া এবং রেপটিলিয়া হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এবং এভিস এবং ম্যামেলিয়া হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আমরা এরপর কিছু উদাহরণ মনে রাখার চেষ্টা করব। উদাহরণ মনে রাখার চেষ্টা করতে পারলে আমরা প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস আলোচনাটা সমাপ্তি টানতে পারি। কিছু উদাহরণের ক্ষেত্রে অসংখ্য উদাহরণ আছে, কিন্তু উদাহরণগুলোকে আমরা একটু শর্টকাট মনে রাখার চেষ্টা করতে পারি। যেমন সকল কৃমি নেমাটোডা এক্সেপ্ট যকৃত কৃমি এবং পিতা কৃমি। পিতা কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথেস। শামুক, ঝিনুক, অক্টোপাস, যত ধরনের শামুক, ঝিনুক বা অক্টোপাসই হোক না কেন, তা হচ্ছে মলাস্কা। যে কোনো ধরনের কেঁচো অথবা জোক এনিলিডা। প্রজাপতি, ব্যাং, ফড়িং, তেলাপোকা, মাছি, মশা, এগুলো প্রত্যেকেই হচ্ছে আর্থ্রোপোডা। এবং সকল সাগর বা সমুদ্র, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি? সাগর বা সমুদ্র, সাগর তারা, সাগর শশা, সমুদ্র পদ্ম, সমুদ্র অর্চিন, এরা সবাই হচ্ছে ইকাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। তাহলে প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস থেকে আমরা খুব ছোট আকারে নামগুলো, এদের মধ্যে বৃহত্তম, ক্ষুদ্রতম, সাধারণ বৈশিষ্ট্য, বিশেষ উপাধি, বিশেষ পার্থক্য এবং সর্বশেষ কিছু উদাহরণ, যে উদাহরণগুলোর কথা আমরা এখানে উল্লেখ করলাম সেগুলোর প্রত্যেকটি সায়েন্টিফিক নেমও ইম্পর্টেন্ট। তার মানে যতগুলো নাম আমরা এখানে শুধুমাত্র লিখেছি, শুধু সেগুলোরই সায়েন্টিফিক নেম আত্মস্থ করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের লেকচারের দ্বিতীয় অংশ, প্রাণী পরিচিতিতে। এবং প্রাণী পরিচিতি আমরা শুরু করব প্রথম যে প্রাণীটি দিয়ে, তা হচ্ছে হাইড্রা। আমরা জানি হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত একটি প্রাণী। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর
খুব কমন কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলেছি, যে সেখানে নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে, সেখানে একটি দেহগহ্বর থাকে যাকে বলা হচ্ছে সিলেন্টেরন, এবং নিডারিয়া প্রভুক্ত প্রাণীতে দু ধরনের কোষীয় পরিপাক হয়, একটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক এবং অপরটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। হাইড্রার আলোচনায় আমরা মনে রাখবো ম তত্ত্ব। ম সূচক 5টি শব্দ হাইড্রার অনেকগুলো বৈশিষ্ট্যকে ক্লাস্টার করে ফেলতে পারে। এটি হচ্ছে মুক্তজীবী, মাংসাশী, মিঠা পানি, মিথজীবিতা এবং মুকুলোদ্গম। এর মধ্যে মিথজীবিতা শব্দটা খুব ইন্টারেস্টিং, যেটাকে আমরা বলি সিম্বায়োসিস। পরজীবিতার ক্ষেত্রে একটি প্রাণী আরেকটি প্রাণীর উপরে সব সময় অথবা আংশিক সময় অবস্থান করে, সম্পূর্ণ বা আংশিকভাবে উপকৃত হয়, এবং যার উপর অবস্থান করে, যার সাথে অবস্থান করে, সে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মিথজীবিতার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অনেকটা দুজনের উপকারিতার উপর নির্ভরশীল। মিথজীবী যে দুটো প্রাণী থাকবে তারা ভিন্ন প্রজাতিভুক্ত হবে, তারা একে অপরের সংস্পর্শে থাকবে, একে অপরের দ্বারা উপকৃত হবে, এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হলে তাদের জীবন ধারণ প্রক্রিয়া ব্যাহত হবে। হাইড্রার আলোচনার শুরুতে আমরা আরেকটি জিনিসের কথা বলতে চাই, সেগুলো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নাম। হাইড্রার প্রকৃত আবিষ্কারক যিনি, তিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা বলেছেন। তার মানে পুনরুৎপত্তি ক্ষমতা এবং হাইড্রার প্রকৃত আবিষ্কারক কে, এই দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে একটি, সেটি হচ্ছে আব্রাহাম ট্র্যাম্পলে। হাইড্রার নামকরণ করেন লিনিয়াস। সাথে আমরা মনে রাখতে পারি নিডারিয়ার নামকরণ করেন হিরস্চেক। হাইড্রার মৃত্যু নেই, সর্বপ্রথম এই কথাটি যিনি উচ্চারণ করেন তার নাম হচ্ছে ব্রায়েন। এবং সর্বশেষ যে নিডারিয়া গোত্রভুক্ত প্রাণীতে যেমন হাইড্রায় যে 23 ধরনের নেমাটোসিস্ট আছে, এই কথা যিনি উল্লেখ করেছেন তার নাম হচ্ছে ভার্নার। আমরা চলে যাচ্ছি হাইড্রার দৈহিক গঠনের আলোচনায়। হাইড্রার দৈহিক গঠনকে আমরা 3টি প্রধান ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর মুখছিদ্র। মুখছিদ্রকে আমরা শুরুতেই আনতে চাচ্ছি না, মুখছিদ্রটাকে আমরা আলোচনা করতে পারি দেহকাণ্ডের মধ্যে। প্রথমে আমরা মনে রাখবো হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পদতল বা পাদচাকতি। হাইপোস্টোমের অন্তর্ভুক্ত অংশ হচ্ছে কোষিকা। বাংলাদেশে 3 ধরনের হাইড্রার প্রজাতি দেখতে পাওয়া যায়। 3 ধরনের হাইড্রার প্রজাতির কোষিকার সংখ্যার পার্থক্য আছে। 1 নম্বরে যদি আমরা বলি হাইড্রা ফুসকা, যেখানে কোষিকার সংখ্যা হচ্ছে 6টি। 2 নম্বরে আমরা লিখতে পারি হাইড্রা ভাইরিডিস, যেখানে কোষিকার সংখ্যা হচ্ছে 4 থেকে 8টি। এবং সর্বশেষ হাইড্রা ভালগারিস, যেখানে কোষিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10। দেহকাণ্ডের মধ্যে 3টা প্রধান পয়েন্ট চলে আসবে। একটা হচ্ছে মুখছিদ্র, 2 নম্বর মুকুল এবং 3 নম্বর জননাঙ্গ। মুকুলের মধ্যে আমরা অবশ্যই মনে রাখবো মুকুল তৈরি হয় অনুকূল পরিবেশে, যখন খাদ্যের পর্যাপ্ততা থাকে, এবং সেটি হচ্ছে গ্রীষ্মকালে। মুকুল দেহের কোন অংশে তৈরি হয় সেটা যদি বলা হয়, তাহলে আমরা মনে রাখবো দেহের অর্ধাংশ থেকে নিচের দিকে, তার মানে দেহের ঠিক মধ্য বরাবর এবং দেহের নিচের অর্ধাংশ বরাবর। জননাঙ্গ 2 ধরনের হতে পারে, একটি হচ্ছে পুং জননাঙ্গ এবং অপরটি হচ্ছে স্ত্রী জননাঙ্গ। হাইড্রা উভলিঙ্গ প্রাণী। হাইড্রা ভালগারিস উভলিঙ্গ, এবং একলিঙ্গ হাইড্রাও সম্ভব, সেটি হচ্ছে হাইড্রা ওলিগেকটিস। হাইড্রা ওলিগেকটিস একলিঙ্গ, হাইড্রা ভালগারিস উভলিঙ্গ। উভলিঙ্গ প্রাণী হলেও হাইড্রার দেহে সহনিষেক হয় না। এর প্রধান কারণ হচ্ছে পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ একই সময়ে তৈরি হয় না। কোনো একটা হাইড্রার দেহের দেহকাণ্ডে যদি পুং জননাঙ্গ তৈরি হয়, তাহলে একই সময় স্ত্রী জননাঙ্গ তৈরি হবে না। তার মানে একটি হাইড্রার শুক্রাণু সেই একই হাইড্রার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ এগুলো তৈরি হয় যখন প্রতিকূল অবস্থা থাকে। হাইড্রার যখন এক্সিস্টেন্স একটি কোশ্চেনেবল কন্ডিশনে চলে যায়, হাইড্রা তখন জননাঙ্গ তৈরি এবং জননকোষ তৈরির মাধ্যমে বংশ বৃদ্ধি করতে যায়। সেই প্রতিকূল পরিবেশ হচ্ছে শরৎকাল, এমনকি হেমন্তকাল, শীতকাল। পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের অবস্থানগত পার্থক্য আছে। পুং জননাঙ্গ তৈরি হয় দেহের উপরের অর্ধাংশে, স্ত্রী জননাঙ্গ তৈরি হয় দেহের নিচের অর্ধাংশে। পুং জননাঙ্গের আকৃতিটা অনেকটা কোণাকৃতি অথবা মোচাকৃতি, স্ত্রী জননাঙ্গের আকৃতি অনেকটা গোলাকৃতি। দেহকাণ্ডে আলোচনার পর আমরা চলে যাচ্ছি পদতল সংক্রান্ত আলোচনায়।
পদতল হাইড্রাকে কোনো কিছুর সাথে আটকে রাখতে সহায়তা করে, অথবা কিছু বিশেষ কোষের সহায়তা নিয়ে পদতল হাইড্রার চলনেও সহায়তা করতে পারে। হাইড্রার দৈহিক গঠনের পরে এরপর আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রার দেহের বিভিন্ন ধরনের কোষ সমষ্টি এবং তাদের নাম এবং কাজ। আমরা জানি হাইড্রা দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীতে দুটো ভ্রূণীয় স্তর থাকে, একটি হচ্ছে এক্টোডার্ম এবং অপরটি হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম থেকে যে কোষগুলো গঠিত হয়েছে এবং তারা যে কোষ সমষ্টি তৈরি করেছে তাকে আমরা বলছি এপিডার্মিস। আর এন্ডোডার্ম থেকে যে কোষ সমষ্টি হাইড্রার দেহের অভ্যন্তরীণ অংশ গঠন করেছে তাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এন্ডোডার্মিস না কেন? এন্ডোডার্মিস গ্যাস্ট্রোডার্মিস দুটোই সমার্থক শব্দ, তবে গ্যাস্ট্রোডার্মিস শব্দটি ব্যবহার করার পেছনে আরেকটি যুক্তি আছে। আমরা জানি হাইড্রার দেহের ভেতরে একটি পরিপাক নালী থাকে, একটি দেহ নালী থাকে যার নাম হচ্ছে সিলেন্টেরন। সেই সিলেন্টেরনেরই আরেকটি নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থেকেই ধার করে কিন্তু নামটি হয়েছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর থেকেও আমরা দুটো ক্লু পাই, একটা হচ্ছে গ্যাস্ট্রো, একটা হচ্ছে ভাস্কুলার। গ্যাস্ট্রো দিয়ে আমরা বোঝাতে পারি যে এখানে গ্যাস্ট্রিক সংক্রান্ত ঘটনা ঘটে, তার মানে পরিপাক সংক্রান্ত ঘটনা ঘটে। 2 নম্বর হচ্ছে ভাস্কুলার বা ভেসেল। ভেসেল হচ্ছে পরিবহন সংক্রান্ত ঘটনা, যে কোনো কিছুর পরিবহন সম্পন্ন হয় এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর অথবা সিলেন্টেরন দিয়ে। হাইড্রার দেহের বিভিন্ন কোষের নামগুলো কি কি? বিভিন্ন কোষ। হাইড্রার দেহে 7 ধরনের কোষ পাওয়া যেতে পারে, ম্যাক্সিমাম 7 ধরনের কোষ। পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, 3 নাম্বার গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, জনন কোষ এবং সর্বশেষ নিডোসাইট। এই যে 7 ধরনের কোষ আছে, এই 7 ধরনের কোষই পাওয়া যায় এপিডার্মিসে, এবং প্রথম 5 ধরনের কোষ পাওয়া যায় গ্যাস্ট্রোডার্মিসে। এখানে অবশ্যই মনে রাখতে হবে ধরন, 7টি বা 5টি না, 7 ধরনের কোষ এবং 5 ধরনের কোষ। এই 5টি কমন ধরনের কোষ ছাড়াও যে 2টো ধরনের কোষ আছে তা আমরা জানি। জনন কোষ যেটি যৌন জননে সহায়তা করে, এবং অপরটি হচ্ছে নিডোসাইট যা খাদ্য গ্রহণ এবং আত্মরক্ষার কাজে নিয়োজিত। 5 ধরনের যে কমন কোষ আছে এরা দুটো জায়গায় থাকলেও সবসময় একই ধরনের কাজ করে না। এর মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ দুটো জায়গাতেই সেম কাজ করে। তা হচ্ছে কোনো কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত কোষের জায়গা তৈরি করে দেওয়া, নতুন কোষ তৈরি করা, জননাঙ্গ বা জনন কোষ তৈরিতে সহায়তা করা, হাইড্রার পুনরুৎপত্তিতে সহায়তা করা। স্নায়ু কোষ দুটো জায়গাতেই একই কাজ করে। সংবেদী কোষ যে উদ্দীপনা নিয়ে আসে, স্নায়ু কোষ সেটা সারা দেহে পরিবহন করে। এই দুটো ধরনের কোষ ছাড়া যে 3টি ধরনের কোষ রয়ে গেল, যেমন পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ এবং সংবেদী কোষ, তারা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে একই ধরনের কাজ করে না, ভিন্ন ধরনের কাজ করে। কাজের ভিন্নতাটা আসলে কতটুকু এবং তা আসলে কি সেটি দেখানোর জন্য আমরা একটি পার্থক্য আকারে মনে রাখতে পারি। সেটি হচ্ছে কোষ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। একই কোষ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে কি কাজ করে? 1 নম্বর আমরা লিখে রাখলাম পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ এপিডার্মিসে তার নামের মাহাত্ম্যটাই রক্ষা করে, তার মানে পেশির মতো সংকোচন প্রসারণ ক্ষমতা দেখায় এবং আবরণ প্রদান করে। কিন্তু পেশি আবরণী কোষ গ্যাস্ট্রোডার্মিসে একই ধরনের কাজ করে না। গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষের আরেকটি নাম হচ্ছে পুষ্টি কোষ বা নিউট্রিটিভ সেল, যা 2 ধরনের হয়। একটি হচ্ছে ক্ষণপদীয় কোষ এবং ফ্লাজেলীয় কোষ। ক্ষণপদীয় কোষ এবং ফ্লাজেলীয় কোষের একটি মাত্রই কাজ, তা হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করা। 2 নম্বর যে কোষটার নাম আমরা লিখতে পারি সেটি হচ্ছে গ্রন্থি কোষ। গ্যাস্ট্রোডার্মিসে যে গ্রন্থি কোষ আছে তার কাজ হচ্ছে খাদ্য পরিপাকের জন্য নির্দিষ্ট এনজাইম ক্ষরণ করা। সেই নির্দিষ্ট এনজাইম বড় একটি খাবার মলিকুলকে ভেঙে ছোট খাবার মলিকুলে পরিণত করতে পারে এবং তা যেন শোষণ উপযোগী হয়। কিন্তু এপিডার্মিসে যে গ্রন্থি কোষ আছে তা যদি এনজাইম নিঃসৃত করে তা আসলে কোনো কাজে লাগছে না। সো এপিডার্মিসের গ্রন্থি কোষের কাজ হচ্ছে দুটো, চলনে সহায়তা করা, 2 ধরনের চলনে সহায়তা করা। একটি হচ্ছে বুদবুদ তৈরি করে ভাসতে সহায়তা করা বা ফ্লোটিং, আরেকটি হচ্ছে এমিবার মতো ক্ষণপথ তৈরি করে এমিবয়েড ট্রফোজয়েড গঠন তৈরি করা, এমিবয়েড মুভমেন্টের সহায়তা করা। সো গ্রন্থি কোষের কাজ যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে এপিডার্মিসের কাজ হচ্ছে চলনে সহায়তা করা, গ্যাস্ট্রোডার্মিসের কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করা। 3 নম্বর এবং সর্বশেষ যে ডিফারেন্সিয়েটিং কোষ আছে তা হচ্ছে সংবেদী কোষ বা সেন্সরি সেল। সংবেদী কোষ
তার নামের মাহাত্ম্য রক্ষা করে দু জায়গাতেই, কিন্তু সে কি ধরনের সংবেদন গ্রহণ করে স্নায়ুকোষে প্রেরণ করে তার মধ্যে কিছু পার্থক্য আছে। এপিডার্মিসে যে সংবেদী কোষ আছে তা বহি উদ্দীপনা গ্রহণ করে, বাইরের তাপমাত্রার পার্থক্য, চাপের পার্থক্য, কোনো কিছুর উপস্থিতি সংবেদী কোষ বুঝতে পারে, কিন্তু সংবেদী কোষ যেটি গ্যাস্ট্রোডার্মিসে অবস্থান করে তার সাথে বাইরের যোগাযোগ রক্ষার কোনো উপায় নাই। ফলে সংবেদী কোষ গ্যাস্ট্রোডার্মিসে যে খাবারটি আসলো সেই খাবারের প্রকৃতি বুঝতে সহায়তা করে। তো সংবেদী কোষ এপিডার্মিসে করে বহি উদ্দীপনা গ্রহণ এবং তা স্নায়ু কোষে প্রেরণ, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে তার কাজ হচ্ছে সিলেন্টেরনে আগত খাদ্যের প্রকৃতি বোঝা, সেই প্রকৃতি বুঝে স্নায়ু কোষকে জানানো, স্নায়ু কোষ তা গ্রন্থি কোষকে জানাবে এবং গ্রন্থি কোষ খাদ্যের প্রকৃতি অনুযায়ী নির্দিষ্ট এনজাইম ক্ষরণ করবে। কোষের আলোচনা থেকে আমরা চলে যাচ্ছি সেই বিশেষ ধরনের কোষের আলোচনায় যার নাম হচ্ছে নিডোসাইট বা নিডোব্লাস্ট। একটি নিডোব্লাস্টের গঠনে কি কি অংশ দেখা যায়? প্রথমত, এই কোষকে ঘিরে একটি দ্বিস্তরী আবরণ থাকে, একটি সজীব প্লাজমা লেমা বা সজীব প্লাজমা মেমব্রেন থাকে। 2 নম্বরে নিডোসাইটের প্রধান যে অংশ তার নাম হচ্ছে নেমাটোসিস্ট। 3 নম্বরে আমরা লিখব দানাদার সাইটোপ্লাজম। 4 নম্বরে নিউক্লিয়াস। 5 নম্বরে নিডোসিল নামক সংবেদী অংশ, যা মূলত নেমাটোসিস্টের নিক্ষেপ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ পেঁচানো পেশি সূত্রক, যাকে আমরা বলছি লেসো। নেমাটোসিস্টের গঠনে 3টি প্রধান অংশ পাওয়া যায়। 1 নম্বর আমরা যদি বলি, একটা থলি পাওয়া যায়, যেই থলিতে আঠালো রস থাকতে পারে, হিপনোটক্সিন নামক আমিষ এবং ফেনলে গঠিত রাসায়নিক পদার্থ থাকতে পারে। 2 নম্বর বাট এবং 3 নম্বর হচ্ছে সূত্রক। বাট হচ্ছে সূত্রকের গোড়া দেশীয় অংশ। সেই গোড়া দেশীয় অংশে 2 ধরনের কাঁটা থাকতে পারে, বড় কাঁটাকে আমরা বলছি বার্ব এবং ছোট কাঁটাকে আমরা বলছি বারবিউল। নেমাটোসিস্ট কয় ধরনের হয়? প্রথম বিজ্ঞানী ভার্নার বলেছেন যে নিডারিয়া গোত্রভুক্ত প্রাণীতে নেমাটোসিস্ট হতে পারে 23 ধরনের, তবে হাইড্রাতে প্রধান 4 ধরনের নেমাটোসিস্ট দেখা যায়। সেই 4 ধরনের নেমাটোসিস্টের নাম কি? প্রথমত আমরা বলি স্টিনোটিল বা পেনিট্রেন্ট, 2 নম্বর ভলভেন্ট, 3 নম্বর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং 4 নম্বর স্টেরিওলিন গ্লুটিনেন্ট। প্রথমে যার নাম আমরা উচ্চারণ করলাম, যেমন স্টিনোটিল বা পেনিট্রেন্ট, সেটি হচ্ছে আদর্শ নেমাটোসিস্ট অথবা বৃহত্তম নেমাটোসিস্ট, আর ক্ষুদ্রতম নেমাটোসিস্টের নাম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই 4 ধরনের নেমাটোসিস্টের আলোচনা সহজ করার জন্য আমরা এদের মধ্যে কিছু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আলোচনা করতে পারি। প্রথমে আমরা নামগুলো লিখে নিই: স্টিনোটিল, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো কি হতে পারে? 1 নম্বরে আমরা লিখি বাট। সুগঠিত বাট, সুগঠিত নয় এমন বাট। সুগঠিত বাট হচ্ছে স্টিনোটিলে পাওয়া যায়, বাকি 3 ক্ষেত্রেই বাট সুগঠিত নয়, বাটের উপস্থিতি আলাদাভাবে দেখা যায় না। 2 নম্বর সূত্রক। ভলভেন্ট বাদে বাকি যে 3 ধরনের নেমাটোসিস্ট আছে তার প্রত্যেকটি ক্ষেত্রেই সূত্রকটি থাকে লম্বা, কিন্তু ভলভেন্টের ক্ষেত্রে সূত্রকটি হয় তুলনামূলক খাটো। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সূত্রকের শীর্ষদেশ। সূত্রকের শীর্ষদেশ প্রতিটি ক্ষেত্রেই থাকে উন্মুক্ত, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভলভেন্ট, যেখানে সূত্রকের শীর্ষদেশ থাকে বন্ধ। 4 নম্বর যেটি পয়েন্ট সেটি হচ্ছে সূত্রকে কাটার উপস্থিতি। আমরা জানি বাটে কাটা থাকতে পারে, ছোট কাটাকে বারবিউল এবং বড় কাটাকে আমরা বার্ব বলছি, কিন্তু সূত্রকে কাটা থাকে কি থাকে না সেটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই সূত্রকে কাটা থাকে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টে, কিন্তু বাদবাকি 3টিতে সূত্রকে কাটা থাকে না। এবং সর্বশেষ যে পয়েন্ট সেটি হচ্ছে অভ্যন্তরীণ তরল। থলির মধ্যে যে তরলটি আছে সেই তরলের প্রকৃতিটা কি? স্টিনোটিল বা পেনিট্রেন্টের ক্ষেত্রে দেখা যায় সেটি হচ্ছে হিপনোটক্সিন। ভলভেন্টে হিপনোটক্সিনও থাকতে পারে, আঠালো রসও থাকতে পারে, কিন্তু স্ট্রেপ্টোলিন এবং স্টেরিওলিন গ্লুটিনেন্টে থাকে আঠালো রস। এই 5টি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট দিয়ে আমরা 4 ধরনের নেমাটোসিস্টের প্রকারভেদ মনে রাখতে পারি। এরপর যে আলোচনায় আমরা চলে যাচ্ছি সেটি হচ্ছে হাইড্রার
পরিপাক পদ্ধতি। আমরা জানি নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হাইড্রা, সেখানে দুই ধরনের পরিপাক হয়, একটি হচ্ছে বহিঃকোষীয় পরিপাক এবং অপরটি হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। দু ধরনের পরিপাক আমরা কিছুটা পয়েন্ট দিয়ে মনে রাখার চেষ্টা করব। এক নম্বর আমরা লিখে ফেলি বহিঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাকের মধ্যে প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে কোথায় ঘটে। কোষের বাইরে ঘটে অবশ্যই, কিন্তু কোষের বাইরে কোথায় ঘটে? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে ঘটে। দু নম্বর পয়েন্ট সাহায্যকারী কোষ। বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে কে? খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে গ্রন্থিকোষ, কারণ গ্রন্থিকোষ কিছু এনজাইম ক্ষরণ করে, এনজাইম খাবারকে ভাঙতে সাহায্য করে। এছাড়াও আরেকটি কোষ আছে, আমরা জানি যে পেশী আবরণী কোষ। সেই পেশী আবরণী কোষের মধ্যে একটি কোষ হচ্ছে ফ্লাজেলীয় কোষ। ফ্লাজেলীয় কোষের মধ্যে ফ্লাজেলা থাকে, সেই ফ্লাজেলাগুলো খাবারকে এনজাইমের সাথে মিশ্রিত করতে সহায়তা করে। তাহলে যদি বলা হয় বহিঃকোষীয় পরিপাকে সাহায্যকারী কোষ কি কি, তাহলে আমরা বলবো 1 নম্বর গ্রন্থিকোষ, 2 নম্বর ফ্লাজেলীয় কোষ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিপাক প্রক্রিয়া। পরিপাক প্রক্রিয়ায় বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে প্রোটিন ভেঙে গিয়ে পলিপেপটাইড তৈরি হয়। লিপিড জাতীয় খাবারের কোনো ধরনের পরিপাক হয় না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শোষণ প্রক্রিয়া। বহিঃকোষীয় পরিপাকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর যেই সুবিধাটা দেয় সেটা হচ্ছে দেহের চাহিদা অনুযায়ী যে কোনো জায়গায় পরিপাককৃত খাদ্য উপাদানকে নিয়ে যেতে পারে। ফলে যে জায়গায় খাদ্যের চাহিদা তৈরি হবে সেই জায়গায় খাদ্য পরিবাহিত হবে সিলেন্ট্রনের মাধ্যমে এবং নির্দিষ্ট কোষে গিয়ে খাদ্য শোষণ হবে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে নিষ্কাশন প্রক্রিয়া। পরিপাক প্রক্রিয়া শেষে কিছু খাদ্য উপাদান শোষিত হবে, কিছু খাদ্য উপাদান শোষিত হবে না, কিছু অপাচ্য উপাদানও রয়ে যাবে। সেই উপাদানগুলো নিষ্কাশিত হবে মুখছিদ্র দিয়ে। তার মুখছিদ্র দিয়ে ইনটেক হবে এবং মুখছিদ্র দিয়ে আউটপুটও হবে। এই 5টি পয়েন্টকে আমরা যদি বেস ধরে নেই, তাহলে এই 5টি পয়েন্টকে ভিত্তি করে আমরা আলোচনা করতে পারি পরবর্তীতে অন্তঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক কি সবসময়ই হবে? এই কোশ্চেনের উত্তর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক সবসময় নাও হতে পারে। বহিঃকোষীয় পরিপাক প্রক্রিয়ায় যদি খাদ্য উপাদানের পরিপাক সম্পূর্ণ হয়ে যায় তাহলে অন্তঃকোষীয় পরিপাক হবে না। তার মানে অন্তঃকোষীয় পরিপাক হতেও পারে, নাও পারে, কিন্তু বহিঃকোষীয় অবশ্যই হবে। অন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? নামের মধ্যেই হিন্টস আছে, কোষের অভ্যন্তরে হবে। কিন্তু কোষের অভ্যন্তরে কোথায় হবে? সাইটোপ্লাজমের মধ্যে যে গহ্বর আছে সেই খাদ্য গহ্বরের মধ্যে অন্তঃকোষীয় পরিপাক হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাহায্যকারী কোষ। পেশী আবরণী কোষের একটি কোষ ছিল, একটি প্রকারভেদ ছিল ক্ষণপদীয় কোষ। যে খাবার উপাদান সিলেন্টরনে পরিপাক হলো না সেই অপাচ্য খাদ্য উপাদানকে ক্ষণপদীয় কোষ ভেতরে নিয়ে নিবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস প্রক্রিয়া খাবারটা ভেতরে নিয়ে নিবে। ফলে সাহায্যকারী কোষ একটাই, সেটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। পরিপাক প্রক্রিয়া, যে পলিপেপটাইড প্রোটিন থেকে তৈরি হলো সেই পলিপেপটাইড এখন তৈরি হবে অ্যামাইনো অ্যাসিডে এবং লিপিড জাতীয় খাবার পরিপাক হবে এখানে এবং তা তৈরি করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। সর্বশেষ শোষণ প্রক্রিয়া এবং নিষ্কাশন প্রক্রিয়া। যে কোষের অভ্যন্তরে পরিপাক সম্পন্ন হবে শোষণ শুধুমাত্র সেই কোষেই হতে পারবে। তার মানে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের যে সুযোগটা ছিল অন্তঃকোষীয় পরিপাকের ডিস্ট্রিবিউশনের সেই সুযোগটা নাই। একই কোষ একই পরিপাক এক জায়গাতেই শোষণ। এবং সর্বশেষ নিষ্কাশন প্রক্রিয়া, যেহেতু কোষের অভ্যন্তরে ঘটছে, বের হওয়ার কোনো ওয়ে নাই, সো কোষের অভ্যন্তরেই সেটি কোষস্থ নির্জীব জড়বস্তু হিসেবে রয়ে যাবে, নিষ্কাশিত হতে পারবে না। পরিপাক পদ্ধতির পর যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাইড্রার চলন প্রক্রিয়া। আমরা জানি হাইড্রার দেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কোষিকা। কোষিকাকে ব্যবহার করে হাইড্রা বিভিন্ন ধরনের চলন সম্পন্ন করে, কিন্তু কিছু কিছু চলন কিন্তু আছে যা কোষিকা নির্ভর নয়। সো হাইড্রার চলনকে আমরা বেসিক দুটো ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে কোষিকা নির্ভর চলন এবং অপরটি হচ্ছে কোষিকা বিহীন চলন। কোষিকার সাহায্য না নিয়ে যে চলন সম্পন্ন হতে পারে। কোষিকা নির্ভর চলনের মধ্যে যে নামগুলো আসবে সেটি হচ্ছে লুপিং, সমারসল্টিং, সুইমিং, ক্রলিং এবং টেন্টাকুলার মুভমেন্ট। লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে বেসিক পার্থক্যটা আমরা জানি। যদি আমরা ধরে নেই যে এটি হচ্ছে হাইড্রা, নিচে পদতল এবং উপরে হচ্ছে কোষিকা। লুপিং এর ক্ষেত্রে হাইড্রা প্রথমে লুপ তৈরি করবে কোষিকা দিয়ে, সে বি নাম্বার পজিশনে ভূমিকে স্পর্শ করবে।
এরপর এ থেকে লুপ এগিয়ে আসবে সি তে, কিন্তু কোষিকা তার আগের অবস্থাতেই ফিক্সড থাকবে। পরবর্তীতে যে জায়গায় পদতল এগিয়ে আসলো সেখানে হাইড্রা সোজা হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে লুপ তৈরি হয়েছে একবার, কোষিকার কোনো ধরনের মুভমেন্ট হয়নি। হাইড্রা সামনের দিকে এগিয়ে এসেছে, যেখানে সে প্রাথমিক অবস্থানে ছিল এবং যেখানে কোষিকা ভূমিকে স্পর্শ করেছে তার ঠিক মাঝামাঝি অবস্থানে হাইড্রা অবস্থান করছে। ঠিক তার নিচেই যদি আমরা সোমারসোল্টিং এর ছবিটি আঁকি তাহলে আমরা দেখতে পাই প্রাথমিক অবস্থায় হাইড্রা এ অবস্থানে আছে, দ্বিতীয় অবস্থায় হাইড্রা লুপ তৈরি করে বি অবস্থানে স্পর্শ করেছে ভূমিকে, তৃতীয় ছবিতে আমরা দেখতে পাই হাইড্রা বি অবস্থানে উল্টো হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে পার্থক্যের শুরু। হাইড্রা উল্টো হয়ে দাঁড়িয়েছে, তার মানে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। এরপরের ছবিতে আমরা দেখব হাইড্রা নতুন একটি অবস্থান তৈরি করেছে বিপরীতমুখী একটা লুপ তৈরির মাধ্যমে। তার মানে এ অবস্থান থেকে হাইড্রা সি অবস্থানে যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু প্রথম ছবির মতো না। সির অবস্থান ছিল এ এবং বির মাঝখানে, সির অবস্থান এখন চলে গিয়েছে এ এবং বির আরো পরে, এবং এক্ষেত্রে লুপ তৈরি হয়েছে বিপরীতমুখী লুপ। সর্বশেষ যে ছবি সেটি হচ্ছে হাইড্রা সি অবস্থানে সোজা হয়ে দাঁড়িয়েছে। এখানে অনেকগুলো বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না, লুপ কয়বার তৈরি হলো কি হলো না, কতটুকু দূরত্ব অতিক্রম করলো কি করলো না, কত দ্রুত সেই ঘটনাটি ঘটলো। লুপিং এর তুলনায় সমারসোল্টিং অনেক বেশি ফাস্ট প্রক্রিয়া। লুপিং সমারসোল্টিং এর পরে আছে সুইমিং। কোষিকার নড়াচড়ার মাধ্যমে হাইড্রা সাঁতার কাটতে পারে। ক্রলিং, ক্রলিং মানে হচ্ছে হেঁচড়ানো। হাইড্রা তার যে অবস্থানে আছে তার থেকে উপর অবস্থানে যেতে পারে অথবা নিচের অবস্থানে যেতে পারে কোষিকার সাহায্য নিয়ে। টেন্টাকুলার, সেটা হচ্ছে নতমুখী চলন। হাইড্রা পদতলের উপর ভর দিয়ে নয়, কোষিকার উপর ভর দিয়ে নতমুখী হয়েও চলাচল করতে পারে। কোষিকা বিহীন যে চলাচল প্রক্রিয়াটি আছে তা 4 ধরনের হতে পারে। কোষিকা বিহীন হাইড্রা চলনের অন্তর্ভুক্ত পয়েন্টগুলো হচ্ছে ভাষা বা ফ্লোটিং। এপিডার্মিসে অবস্থিত গ্রন্থি কোষ বুদবুদ তৈরি করতে পারে, সেই বুদবুদকে ভর করে হাইড্রা উল্টোমুখী হয়ে ভাসতে পারে পানিতে। 2 নম্বর হচ্ছে এমিবয়েড চলন বা এমিবয়েড মুভমেন্ট। এপিডার্মিসের গ্রন্থি কোষ এমিবয়েড ক্ষণপথ তৈরি করে ক্রমান্বয়ে সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রার চলনে সহায়তা করে। এছাড়াও দেহের সংকোচন প্রসারণ এবং ক্রমসংকোচন প্রক্রিয়ায় হাইড্রা এক অবস্থান থেকে আরেক অবস্থানে যেতে পারে। তবে কোষিকাবিহীন চলন কোষিকা নির্ভর চলনের তুলনায় অনেক বেশি মন্থর এবং অতিক্রান্ত দূরত্ব অনেক বেশি কম। হাইড্রার চলনের পরে যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে হাইড্রার জনন প্রক্রিয়া। হাইড্রার জনন 2 ধরনের হয়, একটি হচ্ছে অযৌন জনন এবং অপরটি হচ্ছে যৌন জনন। অযৌন জনন 2 ধরনের হতে পারে, একটি হচ্ছে মুকুলোদ্গম বা বাডিং, আরেকটি হচ্ছে বিভাজন বা ফিশন। সেই বিভাজন হতে পারে 2 ধরনের, একটি হচ্ছে অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর এবং অপরটি হচ্ছে অনুপ্রস্থ প্রস্থ বরাবর। যৌন জনন প্রক্রিয়ায় হাইড্রার দেহে মূলত যে ঘটনাগুলো ঘটে তা হচ্ছে 1 নম্বর জননাঙ্গ তৈরি হওয়া। আমরা প্রথমেই আলোচনা করেছি পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ একই হাইড্রার দেহে একই সময় তৈরি হবে না। যদি পুং জননাঙ্গ তৈরি হয় তাহলে স্ত্রী জননাঙ্গ তৈরি হবে না, তার মানে হাইড্রার দেহে সংনিষেক হয় না। জননাঙ্গ তৈরির পর জননকোষ তৈরি, জননকোষ তৈরির পর 2টো জননকোষের মিলন, তার মানে নিষেক, এবং সর্বশেষ পরিস্ফুটন। পরিস্ফুটন প্রক্রিয়ায় আমরা ক্লিভেজ দেখতে পাই। নিষেকের ফলে তৈরি হয় জাইগোট, সেই জাইগোটে বিভাজন হয়, তৈরি হয় মরুলা, তারপরে তৈরি হয় ব্লাস্টুলা, এরপরে তৈরি হয় গেস্ট্রুলা, সর্বশেষ তৈরি হয় হাইড্রুলা বা অপত্য হাইড্রা, সর্বশেষ অপত্য হাইড্রা থেকে তৈরি হয় পরিণত হাইড্রা। তা হাইড্রার যৌন জনন প্রক্রিয়ায় আমরা দেখতে পাই যে মানব দেহের যে যৌন জনন প্রক্রিয়া আছে এবং সেই যৌন জনন প্রক্রিয়ায় যে পরিস্ফুটন প্রক্রিয়া আছে তা অনেকটাই সেম, শুধুমাত্র আলাদাভাবে মনে রাখতে হবে হাইড্রুলা এবং গেস্ট্রুলা নামটি। হাইড্রার আলোচনায় আমরা হাইড্রার দৈহিক গঠন, কোষের অবস্থান, কোষের বিন্যাস, হাইড্রার খাদ্য পরিপাক পদ্ধতি, হাইড্রার চলন পদ্ধতি, হাইড্রার জ্বলন পদ্ধতি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা প্রাণী পরিচিতির দ্বিতীয় প্রাণীতে চলে যাচ্ছি, যার নাম হচ্ছে ঘাস ফড়িং। এবং আমরা জানি ঘাস ফড়িং আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর প্রধান বৈশিষ্ট্যগুলোর একটি হচ্ছে এতে মুখপাঙ্গ থাকবে, যেই মুখপাঙ্গ খাদ্য গ্রহণ, খাদ্য চর্বণ, সেই খাদ্য পরিপাকে সহায়তা করবে। এবং
মুখভঙ্গ ছাড়াও যেখানে মালপিজিয়ান নালিকা থাকবে এবং রক্তপূর্ণ দেহ গহ্বর হিমোসিল থাকবে। ঘাসফড়িং এর গঠন আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই একে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে বহিঃকঙ্কাল, অপরটি হচ্ছে দেহ। বহিঃকঙ্কালে আমরা দেখতে পাই এখানে কিউটিকল নির্মিত কঙ্কাল দেখা যায়। সেই কিউটিকল আবৃত যে কঙ্কাল আছে তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে স্টার্নাম, ঘাসফড়িং এর অঙ্কীয় দিকের কিউটিকলকে আমরা বলতে পারি স্টার্নাম, এবং পৃষ্ঠীয় দিকের যে কিউটিকল আছে তাকে আমরা বলতে পারি টার্গাম। দেহকে ভাগ করা যেতে পারে তিনটি ভাগে, মস্তক, বক্ষ এবং উদর। মস্তকে যেই চারটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। পুঞ্জাক্ষী থাকে এক জোড়া, দুই পুঞ্জাক্ষীর মাঝখানে থাকে ওসেলি বা ওসেলাস, সংখ্যায় তারা 3। এছাড়া পাওয়া যায় অ্যান্টেনা, সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাঙ্গ। আমরা জানি পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম। আমরা ধারাবাহিকভাবে ওমাটিডিয়াম এবং মুখপাঙ্গ নিয়ে আলোচনা করব। বক্ষকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অগ্র, মধ্য এবং পশ্চাৎ। বক্ষের আলোচনায় আমরা দেখতে পাই তার অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দিকে দুই ধরনের উপাদান আছে। অঙ্কীয় দিকে, তার মানে নিচের দিকে 3 জোড়া পা থাকে, তাহলে আমরা লিখতে পারি 3 জোড়া পা। সেই 3 জোড়া পায়ে 5টি করে অংশ আছে। 5টি করে অংশ কি কি? কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া এবং টার্সাস। এবং সর্বশেষ যে অংশ টার্সাস, তার 3টে অংশ আছে যাকে বলা হচ্ছে মেটাটার্সাস। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে 3, 5, 3। 3 জোড়া পা, প্রত্যেকটির 5টি অংশ, 5 নম্বর অংশের আবার 3টি অংশ। অঙ্কীয় দিকে 3 জোড়া পা, পৃষ্ঠীয় দিকে আছে 2 জোড়া ডানা। এছাড়াও বক্ষদেশীয় অঞ্চলে অগ্র, মধ্য, মধ্য পশ্চাতের সংযোগস্থলে 2 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে, যারা শ্বাস গ্রহণের সাথে জড়িত বা শ্বাসরন্ধ্র। বক্ষের আলোচনায় পরবর্তী আলোচনা হচ্ছে উদর। উদরে আমরা 11টি খণ্ডক দেখতে পাই। সাথে এটাও মনে রাখতে হবে উদরে 8 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। আমরা শুরু করব ধারাবাহিকভাবে পুঞ্জাক্ষী এবং মুখপাঙ্গের আলোচনা। পুঞ্জাক্ষীর একক হচ্ছে ওমাটিডিয়াম। প্রত্যেকটি পুঞ্জাক্ষীতে ওমাটিডিয়ামের সংখ্যা হচ্ছে গড়ে প্রায় 2000, অথবা বলতে পারি প্রায় 1200 থেকে 1800 পর্যন্ত। ওমাটিডিয়ামের গঠনে আমরা শর্টকাট মনে রাখার জন্য এদের কাজ এবং এদের সংখ্যা এবং এদের বিশেষ বৈশিষ্ট্য আমরা নির্দিষ্ট একটি ধারাক্রম অনুসরণ করব। ওমাটিডিয়ামের অংশ হচ্ছে টোটাল 10টা। 1 নম্বর কর্নিয়া, 2 নম্বর কর্নিয়াজেন কোষ, 3 নম্বর ক্রিস্টালাইন কোন, 4 নম্বর ক্রিস্টালাইন কোন কোষ, 5 নম্বর আইরিশ পিগমেন্ট আবরণ, 6 নম্বর রেটিনাল স্ট্রিপ, 7 নম্বর রেটিনুলার কোষ, 8 নম্বর র্যাবডোম, 9 নম্বর ভিত্তি পর্দা, 10 নম্বর স্নায়ুসূত্র। এক্ষেত্রে উল্লেখ্য যে আমরা এখানে একটা বিশেষ সিরিয়ালে সাজানোর চেষ্টা করেছি। সেই সিরিয়ালটার উদ্দেশ্য কি? 2 নম্বর আমরা লিখেছি কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন কোষের সংখ্যা 2। 4 নম্বর আমরা লিখেছি ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন কোষের সংখ্যা 4। 7 নম্বর আমরা লিখেছি রেটিনুলার কোষ, রেটিনুলার কোষের সংখ্যা 7। তাহলে কোষগুলোকে আমরা এমনভাবেই লিখেছি যেই সংখ্যা তার মূল সংখ্যা নির্দেশ করবে। এবার চলে আসছি 5 এবং 6 নম্বর পয়েন্ট। এই দুটো পয়েন্টকে আমরা একসাথে লিখেছি, আইরিশ পিগমেন্ট আবরণ এবং রেটিনাল সিথ। এই দুটি রঞ্জক উপাদানের কাজ, বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো স্বতত্ত্ব। স্বতত্ত্ব দিয়ে আমরা বুঝাচ্ছি যদি হয় স্তিমিত আলো, প্রথম স, তাহলে এরা হবে সংকুচিত, দ্বিতীয় স, যদি এরা হয় সংকুচিত তাহলে যে প্রতিবিম্ব তৈরি হবে তা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব, তৃতীয় স। তার মানে যদি উজ্জ্বল আলো হয় তাহলে এরা সংকুচিত না হয়ে হবে প্রসারিত, আর যদি তারা হয় প্রসারিত তাহলে সুপারপজিশন না হয়ে হবে অ্যাপোজিশন নামক প্রতিবিম্ব। তাহলে 2 ধরনের প্রতিবিম্ব, 2 ধরনের প্রতিবিম্বে কি ধরনের ঘটনা ঘটছে এবং তার সাথে আলোর সম্পর্কটা কোথায় তা আমরা এখানে খুব শর্টকাট জেনে গেলাম।
এরপর আমরা বাকি জিনিসগুলোর নাম জানতে পারি, যেমন কর্নিয়া লেন্সের মতো কাজ করে, কর্নিয়াজেন কোষ কর্নিয়া তৈরি করে, ক্রিস্টালাইন কোণ আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, ক্রিস্টালাইন কোণ কোষ ক্রিস্টালাইন কোণ তৈরি করে। 5 এবং 6 নম্বর পয়েন্টে আমরা বলেছি যারা সংকুচিত এবং প্রসারিত হয় আলোর ভিন্নতার উপর নির্ভর করে। রেটিনাল সিথ রেটিনুলার কোষকেও কিন্তু রাখতে সহায়তা করে। রেটিনুলার কোষের কাজ হচ্ছে রেটিনাল সিট তৈরি করা, গ্র্যাপডোমের কাজ হচ্ছে সর্বশেষ আলোক গ্রহীতা হিসেবে কাজ করা, ভিত্তিপর্দার কাজ হচ্ছে উপরের সমস্ত উপাদানকে ধারণ করা, স্নায়ুসূত্রের কাজ হচ্ছে ভিত্তিপর্দা পর্যন্ত যে অনুভূতিটা এসেছে সেই অনুভূতিটা মস্তিষ্কে প্রেরণ করা। ওমাটিডিয়ামের আলোচনার পরে আমরা চলে যাচ্ছি মুখপাঙ্গ বিষয়ক আলোচনায়। ঘাসফড়িং এর মুখপাঙ্গে 5 ধরনের অংশ দেখা যায়। 1 নাম্বার হচ্ছে লেব্রাম বা ঊর্ধ্বস্থ, ঠোঁটের মতো কাজ করে, অনেক বেশি সিগনিফিকেন্ট না। 2 নাম্বার মেন্ডিবল বা চোয়াল, সেই মেন্ডিবলে 2 ধরনের পেশি থাকে, একটাকে আমরা বলছি অ্যাডাক্টর এবং অপরটিকে আমরা বলছি অ্যাবডাক্টর পেশি। অ্যাডাক্টর পেশি অ্যাডাকশনে সহায়তা করবে, কাছে নিয়ে আসবে, অ্যাবডাক্টর পেশি দূরে নিয়ে যাবে, মুখ থেকে দূরে খাবার সরিয়ে দিতে সহায়তা করবে। 3 নম্বর হচ্ছে মেক্সিলা। মেক্সিলাতে প্রধানত 2টো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে কার্ডো এবং অপরটি হচ্ছে স্টাইপস। এই স্টাইপসে আবার 3টি অংশ পাওয়া যায়, একটি হচ্ছে লেসিনিয়া, অপরটি হচ্ছে গেলিয়া এবং সর্বশেষ হচ্ছে মেক্সিলারি পাল্প। মেক্সিলারি পাল্পের মধ্যে মনে রাখতে হবে মেক্সিলারি পাল্প ছাড়াও আরেকটি পাল্প আছে মুখপাঙ্গে, সেটি হচ্ছে লেবিয়ামের অংশ, লেবিয়াল পাল্প। মেক্সিলারি পাল্প 5 খণ্ড বিশিষ্ট। 4 নাম্বার লেবিয়াম। লেবিয়ামের অংশ হচ্ছে মেন্টাম, সাবমেন্টাম। এছাড়াও 2টো অংশ থাকে, একটি হচ্ছে লিগুলি এবং অপরটি হচ্ছে লেবিয়াল পাল্প। লেবিয়াল পাল্প 3 খণ্ড বিশিষ্ট। সর্বশেষ 5 নাম্বার যে পয়েন্টটি দিয়ে মুখপাঙ্গ শেষ হয়ে যাচ্ছে তা হচ্ছে হাইপোফেরিংস বা উপজিহ্বা, খাবারকে লালা রসের সাথে মিশ্রিত করতে যার প্রধান ভূমিকা। মুখপাঙ্গের সাথে সাথে যে আলোচনায় আমরা যেতে চাই সেটি হচ্ছে ঘাসফড়িং এর পরিপাক তন্ত্র। ঘাসফড়িং এর পরিপাক তন্ত্রের আলোচনাটা 2টো ভাগে করা যেতে পারে, একটি হচ্ছে পরিপাক নালী এবং অপরটি হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালীকে 3টি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অগ্রান্ত্র, মধ্যান্ত্র এবং অপরটি হচ্ছে পশ্চাৎ অন্ত্র। অগ্রান্ত্রের আলোচনা শুরু হচ্ছে মুখছিদ্র দিয়ে। মুখছিদ্রে অবস্থান করছে মুখপাঙ্গ। মুখপাঙ্গ খাবারকে ধরে রাখতে, খাবারকে চূর্ণ করতে, খাবার ফসকে যাওয়া প্রতিহত করতে, লালা রসের সাথে মিশাতে সহায়তা করে। এরপর মুখছিদ্রের পরে যে অংশটাতে খাবার অবস্থান নেয় তা হচ্ছে মুখবিবর বা মুখগহ্বর। অগ্রান্ত্রের অংশগুলো হচ্ছে মুখছিদ্র, মুখবিবর বা মুখগহ্বর, গলবিল, অন্ননালী এবং এর পরের 2টো পয়েন্টই হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর জন্য, তা হচ্ছে ক্রপ। আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীতে পাকস্থলীকে স্টোমাক বা গ্যাস্ট্রিক না বলে বলা হয় ক্রপ, যা পাকস্থলীর মতোই কাজ করে, খাদ্য ধরে রাখতে সহায়তা করে। এবং সর্বশেষ যে অংশ সেটি হচ্ছে গিজার্ড, এটিও আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর একটি অনন্য বৈশিষ্ট্য। মুখপাঙ্গ খাবারকে চূর্ণ করতে সহায়তা করে, কিন্তু তারপরও কিছু খাবার অচূর্ণ অবস্থায় বা বড় আকৃতিতে ক্রপ অতিক্রম করে মধ্যান্ত্রের দিকে অগ্রসর হয়। মধ্যান্ত্রের দিকে যাওয়ার পথে সেই অচূর্ণ খাবারগুলোকে পুনরায় কেটে ছোট ছোট করার কাজে যে অংশটি নিয়োজিত সেটি হচ্ছে গিজার্ড। গিজার্ডের দাঁত আকৃতির কিছু অংশ থাকে যা খাবারকে ছোট করতে সহায়তা করে। মধ্যান্ত্রের কোনো সাব ডিভিশন নাই, তবে মধ্যান্ত্র একটা বিশেষ চ্যানেল হিসেবে কাজ করে। অগ্রান্ত্র এবং মধ্যান্ত্রের সংযোগস্থলে একটা বিশেষ জিনিস আছে, আবার মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্রের সংযোগস্থলে একটি বিশেষ অংশ আছে। অগ্রা এবং মধ্যান্ত্রের সংযোগস্থলে থাকে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা নামক একটি পরিপাক গ্রন্থি, যার সংখ্যা হচ্ছে 6 জোড়া। এই 6 জোড়া গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা বিভিন্ন ধরনের এনজাইম গঠন করে। সেই এনজাইমগুলো প্রোটিওলাইটিক হতে পারে, অ্যামাইলোলাইটিক হতে পারে, লাইপোলাইটিক হতে পারে। মধ্যান্ত্র এবং পশ্চাদান্ত্রের সংযোগস্থলে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমরা জানি আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, সেটি হচ্ছে ঘাসফড়িং এর পরিপাকতন্ত্র এবং রেচনতন্ত্র পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো পরিপাকতন্ত্রের পরে আমরা রেচনতন্ত্রের আলোচনায় সুইচ করব। পশ্চাতন্ত্রের অংশগুলোর মধ্যে আছে ইলিয়াম, কোলন, রেকটাম বা মলাশয় এবং সর্বশেষ পায়ুছিদ্র। পায়ুছিদ্র দিয়ে শুধুমাত্র খাদ্যের অপাচ্য অংশ, অপ্রয়োজনীয় অংশ নির্গত হয় না।
তার সাথে কিছু রেচন উপাদান যা মালপিজিয়ান নালিকার দেহ থেকে সংগ্রহ করে সেই রেচন উপাদান বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যা আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র অপাচ্য জিনিস না, অরেচ্য বা যেই রেচন জাতীয় যে খারাপ উপাদানগুলো শরীরে রয়ে গেছে তাও বায়ু ছিদ্র দিয়ে নির্গত হয়। পরিপাক গ্রন্থির মধ্যে দুই ধরনের পরিপাক গ্রন্থি আছে, আবারও বলছে দুই ধরনের, দুইটা না। লালা গ্রন্থি যার সংখ্যা হচ্ছে এক জোড়া, 1 পেয়ার, এবং আরেকটি হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা যার সংখ্যা হচ্ছে 6 পেয়ার্স। অবস্থান হচ্ছে অগ্র এবং মধ্য অন্ত্রের সংযোগস্থল। মধ্য এবং পশ্চাৎ অন্ত্রের সংযোগস্থলে যে উপাদানটি আছে সেটি হচ্ছে মালপিজিয়ান নালিকা। সো আমরা একটু রেচন তন্ত্রের দিকে আমাদের আলোচনাটা ধাবিত করতে চাই। আরশোলার রেচন তন্ত্রে দুই ধরনের উপাদানের অসামঞ্জস্যতা দেখা যায়। যেমন ঘাসফড়িং এর ক্ষেত্রে, আরশোলার ক্ষেত্রে আমরা যেটি দেখি সেটি হচ্ছে এখানে অসম্পূর্ণ রূপান্তর ঘটে। অসম্পূর্ণ রূপান্তর বলতে আমরা বুঝাই ছোট অবস্থায় বা পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছার আগ পর্যন্ত ছোট বা শিশু প্রাণীতে যে উপাদানগুলো আছে, পূর্ণাঙ্গ প্রাণীতেও সেই উপাদানগুলো আছে, শুধুমাত্র তাদের মধ্যে খুঁটিনাটি কিছু পার্থক্য আছে, যেমন আকারগত পার্থক্য, বর্ণগত পার্থক্য, ডানার পার্থক্য, প্রজনন তন্ত্রের মধ্যে পার্থক্য। সো ঘাসফড়িং এর নিম্ফের মধ্যে রেচন তন্ত্র সংক্রান্ত কিছু এক্সট্রা উপাদান থাকে যেটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ থাকে না। রেচন তন্ত্রকে এই জন্য আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটি হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায়, আর এটা হচ্ছে নিম্ফ অবস্থায়। পূর্ণাঙ্গ অবস্থায় দুটো জিনিস রেচন তন্ত্রে সহায়তা করে, একটি হচ্ছে মালপিজিয়ান নালিকা এবং অপরটি হচ্ছে মেদপুঞ্জ বা ফ্যাট সেল। মালপিজিয়ান নালিকার অবস্থান আমরা জানি মধ্য এবং পশ্চাৎঅন্ত্রের সংযোগস্থলে। মালপিজিয়ান নালিকার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে ব্রাশ বর্ডার থাকে। ব্রাশ বর্ডার অনেক বেশি পুনঃশোষণে সহায়তা করতে পারে। নাইট্রোজেন জাতীয় রেচন দ্রব্যগুলো মালপিজিয়ান নালিকায় শোষিত হয় এবং তা চলে আসে পশ্চাৎঅন্ত্রে, পরবর্তীতে বায়ুছিদ্র দিয়ে তা অপাচ্য খাদ্যবস্তুর সাথে দেহের বাইরে নির্গত হয়। মেদপুঞ্জ যেটি করতে পারে সেটি হচ্ছে বিভিন্ন ফ্যাট জাতীয় উপাদান এবং বিভিন্ন রেচন দ্রব্য সে জমা রাখতে পারে যাতে দেহের ভেতরে সেগুলো সার্কুলেট না হয় এবং দেহের ভেতরে কোনো ধরনের অসামঞ্জস্যতা তৈরি করতে না পারে। নিম্ফের ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা, মেদপুঞ্জ, এটা ছাড়াও আছে কিউটিকল আবরণ। আমরা জানি নিম্ফ যখন পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ রূপান্তরিত হয় তখন তার খোলস মোচন ঘটে। সেই খোলস মোচন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় অগ্রবক্ষীয় গ্রন্থির এক ডাইসন দ্বারা। খোলস মোচনের সাথে সাথে নিম্ফের আকার পরিবর্তিত হতে পারে, বর্ণ পরিবর্তিত হতে থাকে, ডানা তৈরি হতে থাকে এবং প্রজনন তন্ত্র সুগঠিত হতে থাকে। এই যে খোলস মোচন প্রক্রিয়া হয়, সেই খোলস মোচন প্রক্রিয়ায় মিনিমাম 5 বার খোলস মোচনের পরে নিম পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। খোলস মোচন প্রক্রিয়ায় যে কিউটিকল আবরণ আছে সেটি ধীরে ধীরে দেহ থেকে নিষ্কাশিত হতে থাকে, দেহ থেকে বের হয়ে যেতে থাকে। যদি কোনো ধরনের রেচন দ্রব্য কিউটিকলে জমা হয় ফলে কিউটিকলের এই মোচন প্রক্রিয়ায় সেই রেচন দ্রব্যগুলো দেহের বাইরে নির্গত হয়ে যেতে পারে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণাঙ্গ ঘাসফড়িং এবং নিম্ফ যে আছে ঘাসফড়িং এর, তার মধ্যে প্রধান যে পার্থক্য সেটি হচ্ছে কিউটিকলের মোচন প্রক্রিয়ায় রেচন দ্রব্যের নিষ্কাশন। রেচন তন্ত্রের পরে আমরা যে তন্ত্রটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্রে আমরা প্রধানত 4টি অংশ দেখতে পাই। 1 নম্বর স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। আমরা বলেছি বক্ষদেশীয় অঞ্চলে শ্বাসরন্ধ্র থাকে 2 জোড়া, উদরীয় অংশে শ্বাসরন্ধ্র থাকে 8 জোড়া। স্পাইরাকলের পরে আমরা মনে রাখবো ট্রাকিয়া। ট্রাকিয়া ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে তৈরি হয় ট্রাকিওল, এবং সর্বশেষ অংশ হচ্ছে বায়ুথলি বা এয়ার স্লিক। স্পাইরাকলের মধ্যে যে জিনিসগুলো মনে রাখতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে সংখ্যা 10 পেয়ার্স। 2 নম্বর হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলো চারদিকে একটা কাইটিন আবরণ থাকে, সেই কাইটিন আবরণটাকে বলা হয় পেরিট্রিম। 3 নম্বর যে শব্দটা মনে রাখতে হবে সেটি হচ্ছে স্পাইরাকল পরবর্তীতে যে গহ্বরে উন্মুক্ত হয় ট্রাকিয়া শুরুর আগে, সেই গহ্বরটির নাম হচ্ছে এট্রিয়াম। এট্রিয়াম হয়ে স্পাইরাকলের মাধ্যমে বহিরাগত বাতাস পৌঁছায় ট্রাকিয়াতে। ট্রাকিয়াতে আমরা মনে রাখবো ট্রাকিয়ার গঠনে 3 ধরনের জিনিস পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে ভিত্তি পর্দা, 2 নম্বর হচ্ছে কোষ, 3 নম্বর হচ্ছে ইন্টিমা। এই ইন্টিমা টিন্ডিয়ায় রূপান্তরিত হয়ে ট্রাকিয়াকে চুপসে যেতে বাধা দেয়।
ট্রাকিয়া যখন অনেক বেশি ব্রাঞ্চ তৈরি করে তখন সেটাকে বলা হচ্ছে ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড হতে পারে দুই ধরনের, একটি হচ্ছে অনুদৈর্ঘ্য এবং অপরটি হচ্ছে অনুপ্রস্থ। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কিন্তু অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড হয় 3 জোড়া। সেই 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে অঙ্কীয় দিকে, পৃষ্ঠীয় দিকে এবং পার্শ্বীয় দিকে। তার মানে অঙ্কীয়, পৃষ্ঠীয় এবং পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড হয় 1 জোড়া করে। ট্রাকিয়া থেকে পরবর্তীতে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র নালিকা তৈরি হয় সেটি হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওলের ব্যাস ট্রাকিয়ার চেয়ে কম, এবং ট্রাকিওলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এতে ইনটিমা এবং টিনিডিয়া থাকে না, ফলে ট্রাকিওলে চুপসে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। কিন্তু ট্রাকিয়ার যে প্রেসার ইফেক্ট থাকে তার জন্য ট্রাকিওল চুপসে যেতে পারে না। ট্রাকিওল এসে পরবর্তীতে উন্মুক্ত হয় এয়ার সেকে। এয়ার সেকের মাধ্যমে দ্রবীভূত যে অক্সিজেন আছে বা দ্রবীভূত যে গ্যাসীয় উপাদান আছে তা দেহকোষে উপপ্রণীত হতে পারে, যেতে পারে, সেটা ক্রস করে ডিফিউশন প্রক্রিয়ায় পরবর্তীতে দেহকোষে অবস্থান করে। শ্বসনতন্ত্রের সাথে অবশ্যই যেটি আলোচনা করতে হবে সেটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া। আমরা জানি শ্বসন প্রক্রিয়ার ফেজ হচ্ছে প্রধানত দুটো, একটি হচ্ছে প্রশ্বাস অর্থাৎ শ্বাস গ্রহণ এবং অপরটি হচ্ছে নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। শ্বাস গ্রহণের সময় যেটি করতে হয় সেটি হচ্ছে বহিস্থ পরিবেশ থেকে বাতাসকে দেহের অভ্যন্তরে প্রবেশ করাতে হবে। দেহের অভ্যন্তরে যদি বাতাসকে প্রবেশ করাতে হয় তাহলে দেহের ভেতরের চাপ কম হতে হবে। দেহের ভেতরের চাপ যদি কমাতে হয় তাহলে দেহের ভেতরকার আয়তন বাড়াতে হবে। ঠিক এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে দেখা যায় প্রশ্বাসে আসলে কি ঘটনাটি ঘটে। প্রশ্বাসের ক্ষেত্রে দেখা যায় পেশির প্রসারণ ঘটে। পেশির প্রসারণ ঘটার ফলে দেহাভ্যন্তরের আয়তন বেড়ে যায়। দেহাভ্যন্তরের আয়তন যদি বেড়ে যায় তাহলে ট্রাকিয়ার ভেতরকার আয়তনও বেড়ে যাবে। ট্রাকিয়ার ভেতরকার আয়তন যদি বেড়ে যায় তাহলে ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ কমে যাবে। ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ যদি কমে যায় তাহলে বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে, এবং এটি হচ্ছে প্রশ্বাস। প্রশ্বাসের ঠিক বিপরীত প্রক্রিয়াই হচ্ছে নিঃশ্বাস। পেশির সংকোচন, দেহাভ্যন্তরের আয়তন হ্রাস, ট্রাকিয়ার আয়তন হ্রাস, ট্রাকিয়ার অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি এবং নিঃশ্বাস বা শ্বাস ফেলা। এখানে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রশ্বাসে প্রথম 4 জোড়া স্পাইরাকল নিয়োজিত, আর নিঃশ্বাসে শেষ 6 জোড়া স্পাইরাকল নিয়োজিত। আবারও মনে করিয়ে দিতে চাই, প্রথম 2 জোড়া স্পাইরাকল থাকে বক্ষদেশীয় অঞ্চলে এবং শেষ 8 জোড়া স্পাইরাকল থাকে উদরীয় অংশে। শ্বসন প্রক্রিয়ার পরে আমরা চলে যাচ্ছি রক্ত সংবহন তন্ত্র কেন্দ্রিক আলোচনা। আসলে রক্ত সংবহন তন্ত্রে মূলত 3টি অংশ পাওয়া যায়। সেই 3টি অংশ কি? 1 নম্বর হচ্ছে হিমোসিল, রক্তপূর্ণ দেহ গহ্বর। 2 নম্বর হচ্ছে হিমোলিম্ফ এবং 3 নম্বর হচ্ছে রক্ত বাহিকা। হিমোসিল, এই হিমোসিলে অবস্থিত যে গহ্বরটি আছে সেটিকে 2টি ব্যবধায়ক বা 2টি পর্দার সাহায্যে 3টি সাইনাসে ভাগ করা যায়। আমরা যদি এভাবে একটি ছবি আঁকার চেষ্টা করি, যেটি হচ্ছে ঘাসফড়িং এর ছবি, এটি হচ্ছে তার পৃষ্ঠীয় দিক এবং এটি হচ্ছে অঙ্কীয় দিক, তাহলে আমরা দেখতে পাই যে 2টি ব্যবধায়ক বা পর্দার মাধ্যমে একে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটি হচ্ছে পৃষ্ঠীয় পর্দা, এটি হচ্ছে অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় দিকে থাকবে হার্ট, ফলে এই সাইনাসটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। অঙ্কীয় দিকে থাকে নার্ভ, ফলে আমরা অঙ্কীয় দিকের সাইনাসকে বলছি পেরিনিউরাল সাইনাস। এবং মাঝামাঝি অবস্থান করে অন্যান্য নরম অংশসমূহ যেমন পরিপাকতন্ত্র, সো মাঝখানের এই অংশটিকে আমরা বলছি পেরিভিসেরাল সাইনাস। সো হিমোসিলে আমরা মনে রাখবো হিমোসিল একটি রক্তপূর্ণ দেহ গহ্বর। এখানে 2টা ব্যবধায়ক আছে, 3টা সাইনাস আছে। 3টা সাইনাসের অবস্থান কোনটা কোথায় অবস্থিত? হিমোলিম্ফ, যেখানে বর্ণহীন প্লাজমা থাকে এবং বর্ণহীন রক্তকণিকা বা হিমোসাইট থাকে। এখানে কোনো ধরনের বর্ণকণিকা থাকে না। বর্ণকণিকা না থাকার জন্য, হিমোগ্লোবিন না থাকার জন্য ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের শ্বসনে কোনো ভূমিকা নাই, যেটা মানব দেহের ক্ষেত্রে প্রযোজ্য। রক্তবাহিকা, রক্তবাহিকার ক্ষেত্রে দেখা যায় এখানে 2টো ইম্পর্টেন্ট রক্তবাহিকা আছে। একটি হচ্ছে অ্যাওর্টা
যেটি সংখ্যায় দুইটি, একটি হচ্ছে সম্মুখ অ্যাওর্টা এবং অপরটি হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা। এবং দ্বিতীয় যে রক্তবাহিকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তবাহিকা সেটি হচ্ছে হার্ট। হার্টের প্রকোষ্ঠ হচ্ছে 7 জোড়া, 7টি। সেই 7টি প্রকোষ্ঠের দুই পাশে থাকবে 7 জোড়া অ্যালারি পেশি। 7 জোড়া অ্যালারি পেশির কাজ কি? প্রথমে মনে রাখতে হবে অ্যালারি মাসলগুলো হচ্ছে ত্রিকোণাকৃতির। অ্যালারি মাসলগুলো হার্টকে সহায়তা করে। হার্টের যে কার্ডিয়াক মাসল আছে তার সংকোচন প্রসারণ ক্ষমতা নাই বা খুবই কম। হার্টের দুই পাশে যে ত্রিকোণাকৃতির অ্যালারি মাসল আছে সেই অ্যালারি মাসলগুলো সংকোচন প্রসারণ ক্ষমতা প্রদান করে, ফলে হার্ট সংকুচিত প্রসারিত হয়। হার্টের মধ্য দিয়ে, হার্টের 7টি প্রকোষ্ঠের মধ্য দিয়ে, দুই অ্যাওর্টার মধ্য দিয়ে রক্ত যাতায়াত করতে পারে। সো রক্ত সংবহনের মধ্যে আমাদের দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে হিমোসিলের মধ্যে 3টি সাইনাস আছে এবং অপরটি হচ্ছে রক্ত রঞ্জক না থাকার জন্য শ্বসন তন্ত্রে রক্ত সংবহন তন্ত্রের কোনো ভূমিকা নাই। সর্বশেষ যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঘাসফড়িং এর প্রজনন তন্ত্র। ঘাসফড়িং এর প্রজননের ক্ষেত্রে যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস। মেটামরফোসিস দু ধরনের হয়, আমরা আগেও বলেছি, একটা হচ্ছে কমপ্লিট মেটামরফোসিস আর একটা হচ্ছে ইনকমপ্লিট মেটামরফোসিস। ঘাসফড়িং এর ক্ষেত্রে হয় ইনকমপ্লিট মেটামরফোসিস, যেখানে নিম থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িং রূপান্তরের পথে কিছু মোল্টিং ঘটে। সেই মোল্টিং গুলো হয় অ্যাকডাইসন হরমোন দ্বারা। পঞ্চমবার খোলস মোচনের মধ্য দিয়ে নিম্ফ পূর্ণাঙ্গ ঘাসফড়িং এ পরিণত হয়। পূর্ণাঙ্গ ঘাসফড়িং আর নিম্ফের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে আকারের ভিন্নতা, রঙের ভিন্নতা, ডানার উপস্থিতি এবং প্রজনন তন্ত্রের সুগঠিত অবস্থান। ঘাসফড়িং এর আলোচনা পরবর্তীতে আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রাণীর আলোচনায়, যেটি হচ্ছে রুই মাছ। ঘাসফড়িং এর পর আমরা শুরু করব রুই মাছের আলোচনা। রুই মাছের দেহকে আমরা 3টি অংশে ভাগ করতে পারি: মাথা, দেহকাণ্ড এবং লেজ। মাথার অংশটি হচ্ছে অগ্রপ্রান্ত থেকে কানকোর পশ্চাৎ প্রান্ত পর্যন্ত অংশটা। যদি সামনে থেকে পেছনের দিকে আমরা ক্রমান্বয়ে মাথায় অবস্থিত অংশগুলোকে সাজাই, তাহলে সবার সামনে আসবে মুখ, তারপরে থাকবে নাসা ছিদ্র, গোলাকৃতির চোখ এবং কানকো। দুই পাশের কানকোতে দুটো ব্রাকিওস্টেগাল পর্দা থাকে যা ফুলকা রন্ধ্রকে ঢেকে রাখতে সাহায্য করে। দেহকাণ্ড হচ্ছে কানকোর পশ্চাৎ প্রান্ত থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত অংশ। দেহকাণ্ডে আমরা দুটো জিনিসে ভাগ করতে পারি: কিছু পাখনা আছে, কিছু ছিদ্র আছে। পাখনা আছে 3 ধরনের, ছিদ্র আছে 3টি। ছিদ্র 3টি কি? পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র। পাখনার মধ্যে আছে একটি পৃষ্ঠ পাখনা, এক জোড়া বক্ষ পাখনা এবং এক জোড়া শ্রোণী পাখনা। পৃষ্ঠ পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 14 থেকে 16, বক্ষ পাখনায় 19 এবং শ্রোণী পাখনায় পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 7। লেজ হচ্ছে পায়ুর পেছন থেকে শুরু করে একদম সর্বশেষ অংশ পর্যন্ত বিস্তৃত অংশ। লেজে দুটো জিনিস পাওয়া যায়: একটি পায়ু পাখনা থাকে যেখানে পাখনা রশ্মির সংখ্যা হচ্ছে 6 থেকে 7, একটি পুচ্ছ পাখনা থাকে যা হোমোসার্কাল। আমরা জানি রুই মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, যার অন্তকঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়, যার লেজ হচ্ছে হোমোসার্কাল এবং যার আইস হচ্ছে সাইক্লয়েড ও টিনওয়েড জাতীয়। রুই মাছের যদি ওয়েট নিয়ে আমরা কথা বলি, সাধারণত 700 থেকে 800 গ্রাম। হালদা নদীতে যে রুই মাছ পাওয়া যায় তার ওয়েট হতে পারে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত। যদি লেন্থের কথাই চিন্তা করি, তাহলে রুই মাছের প্রজননকালে এর ধারাবাহিক যে রূপান্তর ঘটে 6 ঘন্টা, 12 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এরপর পঞ্চম দিন, দশম দিন, 15 দিন, আমরা যদি দিন অনুযায়ী ভাগ করি তাহলে 48 আওয়ার্সে, অর্থাৎ ডে 2-তে দৈর্ঘ্য হয় 6 মিলিমিটার, ডে 5-এ 8 মিলিমিটার, ডে 10-এ 15 মিলিমিটার, দুটো যোগ করে দিলাম, ডে 15-এ 23 মিলিমিটার। আর একটা পূর্ণাঙ্গ রুই মাছের লেন্থ হতে পারে 35 to 45 সেন্টিমিটার পর্যন্ত। রুই মাছের আলোচনায় তার দৈহিক গঠনে যে জিনিসটির কথা সবচেয়ে বেশি আসবে সেটি হচ্ছে আইস। আইস হচ্ছে সাইক্লয়েড এবং টিনওয়েড জাতীয় উপাদান দ্বারা গঠিত। আইসের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে তা হচ্ছে সমস্ত দেহেই আইস থাকবে, শুধুমাত্র মাথায় আইস থাকে না, মাথায় থাকে না। 2 নম্বরে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে বসন্ত ও গ্রীষ্মকালে বৃদ্ধি বেশি হয়, আইসের বৃদ্ধি বেশি হবে। 3 নম্বরে যেটি মনে রাখতে হবে সেটা হচ্ছে মিউকাস আবৃত থাকে। 4 নম্বরে মনে রাখতে হবে কিছু বৃত্তাকার রেখা থাকে, সেই বৃত্তাকার রেখাকে বলা হয় সার্কুলাস, প্লুরাল নম্বরে বলা হয় সার্কুলাই। এবং সার্কুলাস গুলোর কেন্দ্রে থাকে যে অংশ তাকে বলা হচ্ছে
ফোকাস। এখানে মনে রাখতে হবে, যদিও আমরা উচ্চারণ করলাম সার্কুলাসের কেন্দ্রে অবস্থিত অংশ ফোকাস, ফোকাস বেসিক্যালি একটি আইসের কেন্দ্রে থাকে না, কেন্দ্র থেকে কিছুটা দূরের দিকে থাকে। রুই মাছের শ্বসন প্রক্রিয়ায় যে জিনিসটির অবদান অনস্বীকার্য তা হচ্ছে ফুলকা। ফুলকার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এরা সংখ্যায় 4 জোড়া, সুতার মতো গঠন, মূলত হলো ব্রাঙ্ক, তার মানে হচ্ছে দুটো হেমি ব্রাঙ্ক। তার মানে আমরা যদি চিন্তা করি যে ফুলকাকে দুটো অংশে সমান অংশে ভাগ করা যায়, তাহলে প্রত্যেকটি অর্ধাংশকে বলা হচ্ছে হেমি ব্রাঙ্ক, দুটো হেমি ব্রাঙ্কের সমন্বিত রূপ হচ্ছে হলো ব্রাঙ্ক। আর ফুলকার গঠনে যে জিনিস তিনটি পাওয়া যায় তা হচ্ছে ফুলকা সূত্র, ফুলকা আর্চ এবং ফুলকা রেকারি। ফুলকার আলোচনার পরপরই যে জিনিসটির কথা আমাদের মনে পড়ে যায় তা হচ্ছে বায়ুথলি। বায়ুথলি বিভিন্ন গ্যাসীয় উপাদানের সমন্বয় ঘটিয়ে রুই মাছকে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন গভীরতায় ভাসিয়ে রাখতে সহায়তা করে। বায়ুথলিতে দুইটা প্রকোষ্ঠ থাকে, একটি হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, একটি হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। সম্মুখ প্রকোষ্ঠ অন্য নালীর সাথে সংযুক্ত থাকে নিউমেটিক ডাক্ট নামক একটি নালী দিয়ে। বিভিন্ন গ্যাসীয় উপাদানের আদান প্রদান বিনিময়ের মাধ্যমে আসলে অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে রুই মাছকে ভাসিয়ে রাখতে সাহায্য করে বায়ুথলি। যেটি নিয়ে কথা না বললেই নয় সেটি হচ্ছে হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ হচ্ছে দুটি, একটি এট্রিয়াম এবং একটি ভেন্ট্রিকল, এবং উপপ্রকোষ্ঠ হচ্ছে একটি, যার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। যদি আমরা হৃৎপিণ্ডের একটি সরলীকৃত ছবি আঁকার চেষ্টা করি তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের ছবিটি হবে এরকম: নিচে এট্রিয়াম, উপরে ভেন্ট্রিকল, উপরে বালবাস আর্টেরিওসাস নামক অংশ, নিচে সাইনাস ভেনোসাস নামক অংশ। সাইনাস ভেনোসাস থেকে এবং বালবাস আর্টেরিওসাসের সাথে সংযুক্ত আছে অ্যাওর্টা। যে অ্যাওর্টাটা বালবাস আর্টেরিওসাসের সংযুক্ত তার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, এবং সাইনাস ভেনোসাসের সাথে যেটি যুক্ত সেটি হচ্ছে ডরসাল অ্যাওর্টা। হৃৎপিণ্ডের সাথে যে আলোচনাটা ক্রমান্বয়িকভাবেই চলে আসে সেটি হচ্ছে ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র। ধমনীতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই দুই ধরনের ধমনী আছে। একটিকে বলা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং অপরটিকে বলা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী শব্দটা আসলে কি মিন করে? হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে ফুলকা পর্যন্ত নিয়ে যাওয়া। ফুলকাতে দিকে যে নিয়ে যাচ্ছে তা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আর ফুলকা থেকে বের হয়ে আসছে যে ধমনীটা সেটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে 4 জোড়া, যা বের হয়ে আসছে বালবাস আর্টেরিওসাস ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে। ভেন্ট্রাল অ্যাওর্টা দিয়ে বের হচ্ছে 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যা প্রবেশ করছে ফুলকাতে। ফুলকা থেকে যখনই বের হবে কোনো ধমনী সেটাকে বলা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যাও হচ্ছে 4 জোড়া। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি করে প্রথমত লেটারাল অ্যাওর্টা। লেটারাল অ্যাওর্টা পরবর্তীতে চলে যায় ডরসাল অ্যাওর্টায়, এবং ডরসাল অ্যাওর্টা থেকে কিছু ব্রাঞ্চ তৈরি হয় যা দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে নিয়ে যাচ্ছে। ডরসাল অ্যাওর্টা সেই ব্রাঞ্চগুলো কি কি? 1 নম্বরে আমরা মনে রাখতে পারি সাবক্লেভিয়ান। সাবক্লেভিয়ান নিয়ে যাচ্ছে বক্ষ দেশীয় অঞ্চলে। 2 নম্বরে আমরা মনে রাখতে পারি রেনাল, নিয়ে যাচ্ছে বৃক্কে। 3 নম্বরে আমরা মনে রাখতে পারি সিলিয়াকো মেজেন্টেরিক, পরিপাক তন্ত্রে। 4 নম্বরে আমরা মনে রাখতে পারি আইলিয়াম, শ্রোণী অংশে। 5 নম্বরে আমরা মনে রাখতে পারি কর্ডাল, লেজ অংশে। 6 নম্বরে আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে প্যারাইটাল, বিভিন্ন ভিসেরাল অঙ্গে। তাহলে ইলিয়াম নিয়ে যাচ্ছে শ্রোণী অঞ্চলে, কর্ডাল নিয়ে যাচ্ছে লেজ অংশে, প্যারাইটাল নিয়ে যাচ্ছে বিভিন্ন ভিসেরাল অঙ্গে। শিরাতন্ত্রের আলোচনায় আমাদেরকে কি কি জানতে হবে? শিরাতন্ত্রের আলোচনায় জানতে হবে দেহের কোন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পুনরায় হৃৎপিণ্ডে নিয়ে আসা হচ্ছে। হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠ এবং উপপ্রকোষ্ঠে অবস্থান করে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তই শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকার জন্য এই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। শিরাতন্ত্রের আলোচনায় আমরা দেখব শরীরের বিভিন্ন অংশ থেকে কোন কোন শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসছে। দেহের সম্মুখ অংশ থেকে নিয়ে আসছে সম্মুখ কার্ডিনাল শিরা, কার্ডিনাল শিরা।
লেজ অংশ থেকে নিয়ে আসছে কর্ডাল শিরা, বক্ষদেশীয় অঞ্চল থেকে নিয়ে আসছে সাবক্লেভিয়ান শিরা, পাকস্থলী অন্যান্য অংশ থেকে নিয়ে আসছে হেপাটিক পোর্টাল শিরা। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড তা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে ফুলকাতে পাঠাবে, সেটা অক্সিজেন সমৃদ্ধ হবে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে তা ডর্সাল অ্যাওর্টা হয়ে যাওয়ার পথে ডর্সাল অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চ তৈরি হবে, সেই ব্রাঞ্চগুলো দেহের বিভিন্ন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো পরিবহন করবে। সর্বশেষ যে আলোচনা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি সেটি হচ্ছে রুই মাছের প্রজনন এবং জীবন চক্র। রুই মাছের জনন। রুই মাছের জনন প্রক্রিয়াতে আমরা দেখতে পাই যে রুই মাছ ডিম পাড়ছে। সেই প্রজনন সংক্রান্ত আইডিয়াগুলো কি কি তা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত মাথায় রাখতে হবে সময়কাল। সাধারণত 2 বছর বয়সে রুই মাছ ডিম পাড়া শুরু করে, অথবা যদি স্ত্রী রুই মাছের দৈর্ঘ্য হয় 51 থেকে 65 সেন্টিমিটার, অথবা পুরুষ প্রাণীর রুই মাছের দৈর্ঘ্য হয় 70 সেন্টিমিটার, তাহলে এই অবস্থাতেও ডিম পাড়তে পারে। দ্বিতীয়ত সেটি হচ্ছে স্থান। নদীর অগভীর অংশে ডিম পাড়া হয়, গভীর অংশে না, নদীর অগভীর অংশ। 3 নম্বর যে ইনফরমেশনটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কত তাপমাত্রায় ডিম ছাড়লে ডিম উৎপাদনের পরিমাণ, ডিম থেকে অপত্য রুই মাছ তৈরির পরিমাণ বেশি হবে, সেটি হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং ডিম উৎপাদনের হার হচ্ছে প্রতি কেজিতে 1 থেকে 4 লক্ষ। তার মানে প্রতি কেজি রুই মাছের ওজনের জন্য প্রায় 1 থেকে 4 লক্ষ পর্যন্ত ডিম উৎপাদন হতে পারে। রুই মাছের জীবনচক্রকে যদি আমরা সাজাই তাহলে আমরা দেখব স্ত্রী রুই মাছ ডিম ছাড়ছে, পুরুষ রুই মাছ শুক্রাণু ছাড়ছে, শুক্রাণু দিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করছে, জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটের পরিস্ফুটন হচ্ছে, তৈরি হচ্ছে মরুলা, ব্লাস্টুলা, পরবর্তীতে তৈরি হচ্ছে লার্ভা, এবং সেই লার্ভা পুনরায় বিভিন্ন আঙ্গিক এবং গাঠনিক পরিবর্তনের মাধ্যমে একসময় রুই মাছে পরিণত হচ্ছে। রুই মাছের আলোচনায় যেটি অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের রুই মাছ চাষের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়। সেই প্রতিবন্ধকতাগুলো আমরা কিভাবে অতিক্রম করতে পারি, রুই মাছের উৎপাদন কিভাবে বাড়াতে পারি, সেই খুঁটিনাটি বিষয়গুলো আমরা একটু দেখে নিব। আমাদের প্রাণী পরিচিতির মধ্যে আমরা ক্রমান্বয়ে আলোচনা করেছি হাইড্রা, ঘাসফড়িং এবং পরবর্তীতে রুই মাছ। এদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা টাচ করে গিয়েছি। সাথে আমরা আলোচনা করেছি প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো। এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, এবং সাথে সাথে যে হিন্টসগুলো ছিল সেই হিন্টসগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন এক্সামে বা বিভিন্ন এক্সাম সেটআপে অ্যাপ্লাই করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।